হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগ। বেঙ্গলি স্পোর্টস ব্লগ একটা লাইভ সেশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই মুহূর্তে আমরা লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ বেঙ্গলি স্পোর্টস ব্লগের ইউটিউব চ্যানেল থেকে রয়েছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছ, যেহেতু আমরা স্ট্রিম ইয়ার্ডে রয়েছি, আমরা সবাই আজকে একসাথে এসি ফর দ্য ফার্স্ট টাইম। এতদিন আমরা লাইভ করতাম, বাট সবাই আলাদা আলাদা টাইমে করতাম। আজ প্রথমবারের জন্য আমরা সবাই চারজন একসাথে লাইভে এসেছি। সৌনক, অভিষেক, অনঘ এবং আমি, সবাইকে ওয়েলকাম। এবং যারা যারা পূজন লিখছে জয় ইস্ট বেঙ্গল, আচ্ছা বাকি আরো অনেক কিছু লিখছে। গালাগালি যারা লিখছে প্লিজ গালাগালি দিও না, তাহলে তোমাদের কিন্তু টাইম আউট দিতে আমি ব্যান করতে বাধ্য হব। সেই ক্ষেত্রে একটু আগে ইন্ডিয়ান সুপার লিগের একটা দারুণ ম্যাচ আমি দেখছিলাম, একটু আগে শেষ হয়ে গেল। মোহামেডান স্পোর্টিং ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড, যে ম্যাচটা কিন্তু 1-0 কিন্তু মোহামেডান স্পোর্টিং হেরে গেছে। অ্যান্ড সেই ক্ষেত্রে সিজনের প্রথম ম্যাচ মোহামেডানের, অ্যাকচুয়ালি ইন্ডিয়ান সুপার লিগের ডেবিউ ম্যাচ মোহামেডান স্পোর্টিং এর ছিল। সেই ম্যাচ নিয়ে আমরা ডিসকাশন শুরু করবো এবং আফটার দ্যাট মোহনবাগান অ্যান্ড ইস্ট বেঙ্গল, তাদের ম্যাচ নিয়ে আমরা ডিসকাশন করবো আজকে যতটা সম্ভব হবে আমাদের পক্ষে। তোমরা যারা যারা জয়েন করছো সবাইকে বলবো স্ট্রিমটাকে লাইক করো। এই মুহূর্তে আমরা 3টে জায়গা থেকে লাইভে রয়েছি। একটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল, সেইখান থেকে লাইভে রয়েছি। বেঙ্গলি স্পোর্টস ব্লগের ফেসবুক পেজ, সেখান থেকে লাইভে রয়েছি। এবং অবভিয়াসলি আমরা ইউটিউবে তো বেঙ্গলি স্পোর্টস ব্লগ থেকে লাইভে রয়েছে। এই মুহূর্তে আমি অনককে এবং সৌনককে দেখতে পাচ্ছি। তোমাদের কাছে চলে যাবো। আজকে মোহামেডানের প্রথম ম্যাচ আইএসএল এর ডেবিউ হলো কিশোরবাদী স্টেডিয়ামে। ছোট স্টেডিয়ামে খেলা হওয়ার যে অ্যাডভান্টেজটা, যেটা আমরা বারবার বলি, ডেফিনেটলি সল্টলেক স্টেডিয়াম আমাদের গর্ব, সবই ঠিক আছে, বড় স্টেডিয়াম সবই ঠিক আছে, বাট একটা ছোট স্টেডিয়ামে যে ভাইবটা আজকে মোহামেডান সাপোর্টাররা ক্রিয়েট করেছিল অসাধারণ। যদিও মোহামেডান আজকে ম্যাচটা জিততে পারেনি, মোহামেডান আজকে 1-0 হেরে গেছে। তো সেই ক্ষেত্রে আমি মানে এটুকুই বলবো, মোহামেডান কিন্তু দারুণ খেলেছে, মোহামেডান ভালো খেলেছে। এবং তার সাথে সাথে অ্যালেক্সিস গোমেজের খেলা যদিও আমরা কথা বলি, প্লেয়ারটা কিন্তু সত্যিকারের আজকে ভালো খেলছিল। যাই হোক, গোল পায়নি, হেরে গেছে। তো তোমাদেরকে ওয়েলকাম টু বেঙ্গলি স্পোর্টস ব্লগ। 3টে ম্যাচ নিয়ে আমরা মেনলি কথা বলবো। এছাড়াও একটা ট্রান্সফার আপডেট কিন্তু রয়েছে, ডেফিনেটলি তোমরা জানো কালকেই এসছে আপডেটটা। মোহনবাগান অফিসিয়াল পেজ থেকে কনফার্মও করা হয়েছে, যদিও কালকে আমি লাইভে আসিনি,
তো সেই জন্যই আজকে তোমাদের সামনে সেটা তুলে ধরবো, যে প্লেয়ারটার সাথে মোহামেডানের আমরা কানেকশন শুনতে পাচ্ছিলাম, সেই প্লেয়ারটা কিন্তু মোহনবাগানে সাইন করেছে, এবং মোহনবাগানের কিন্তু প্লেয়ার লাইক হিম মানে নিডেড মানে একদম টাইমে, এটাই ঠিক সময় মোহনবাগান প্লেয়ারটা নিয়েছে, এবং কার কার জায়গাতে তাকে রেজিস্টার করাবে ইন্ডিয়ান সুপার লিগে সবকিছুই আমরা আলোচনা করবো আজকের লাইভে। তো তোমাদের বলবো যারা যারা জয়েন করেছো লাইভটাকে, স্ট্রিমটাকে একটু লাইক করে দিও, এবং লাইক যেরকম কার্ল ম্যাথিউজ ছিল, কার্ল ম্যাথিউজ খেলা আমরা দেখেছি সবাই, সেরকমই একজন সেন্টার ব্যাক যে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলতে পারে। জয় মোহনবাগান, হ্যাঁ হ্যাঁ, নুনো ইয়েস, রূপম লিখছে নুনো, জয় মোহনবাগান লিখছে অনেকে, একদম সবাইকে ওয়েলকাম টু বেঙ্গল স্পোর্ট ব্লগ। প্রথমেই সেই ড্রিলটা করে নিয়ে আবার যারা যারা জয়েন করেছো সবাইকে ওয়েলকাম, একটু লাইক করে দিও, ওপরে লাইক বাটন রয়েছে। এবং আজকের ম্যাচে আমরা ইস্ট বেঙ্গল, মোহনবাগান সবাইকে নিয়ে আলোচনা। প্রথমেই মোহনবাগানের ম্যাচ, আজকে 1-0 মোহনবাগান হারলো কলকাতার তিনটে ক্লাব। আমি বলবো তিনজনেরই শুরুটা খুব একটা ভালো হয়নি। মোহনবাগান ঘরের মাঠে ড্র করেছে, যদিও মুম্বাইয়ের সাথে ভালো টিম অবভিয়াসলি, তাও মোহনবাগান 2 গোলে থেকে যেভাবে 2 গোলে লিড করতে করতে যেভাবে ড্র করেছে সেটা আমরা দেখেছি। ইস্ট বেঙ্গলের খেলাও আমরা দেখেছি, ইস্ট বেঙ্গল অ্যাওয়ে ম্যাচে 1-0 হেরেছে। খুব একটা ভালো ফুটবল যে ইস্ট বেঙ্গল খেলেছে সেটা কিন্তু কোনো ইস্ট বেঙ্গল সমর্থকই বলতে পারবে না। এবং আজকে মোহনবাগান কিছুটা লড়াই করেছে, ডেফিনেটলি লড়াই করেছে, দুটো টিমই কিন্তু লড়াই করেছে, বাট জিতেছে অবভিয়াসলি নর্থ ইস্ট, ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থ ইস্ট। তো সেই ক্ষেত্রে আমি এটুকুই বলবো যে তোমাদের কাছে তোমাদের কিরকম লাগলো ওই তিনটে ম্যাচ। আমি প্রথমে সৌনকের কাছে যাব। সৌনক আজকে 2-3 দিন বাদে জয়েন করে লাইভে। সৌনক, কিরকম লাগলো তোমার মোহামেডানকে দেখলে? ফার্স্ট টাইম ইন্ডিয়ান সুপার লিগে, অভিষেকও জয়েন করে গেছে, তো সেই ক্ষেত্রে কিরকম লাগলো মোহামেডানের খেলা, ইস্ট বেঙ্গলের খেলা, মোহনবাগানের খেলা কিরকম ভাবে লাগলো? আর এই যে ডিফেন্সিভ প্লেয়ারটাকে, ডিফেন্সিভ বিদেশিটাকে মোহনবাগান সাইন করালো, এটা কতটা জরুরি বলে তোমার মনে হচ্ছে? অল ওভার সবকিছু নিয়ে যদি একটু বলো আমাদেরকে। তো প্রথমে আজকের ম্যাচে আসি। আজকের ম্যাচে দেখো, ফার্স্ট টার্মার হিসেবে মোহামেডান তো আজকে আইএসএল এর প্রথমবার নামলো আজকে, সেই অনুযায়ী যা খেলা মানে খেলেছে যথেষ্ট ভালো, মানে স্কোরটা ড্র হতে পারতো। কারণ অ্যালেক্সিসের ওই শেষের দিকে যে মানে টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য ম্যাচ একটা শট তো জাস্ট মানে হয়তো পোস্টটাকে ব্রাশ করে বেরিয়ে গেছে, এবং শেষের দিকে অ্যালেক্সিস যে থ্রাসটা দিয়েছিল সেটা কিন্তু মানে কয়েকটা ক্ষেত্রে মানে নর্থ ইস্টকে একটু অফ গার্ডে ফেলেই দিয়েছিল। বিসাইডস মানে মোহামেডানের নতুন টিম হিসাবে যা প্রথম ম্যাচে যা ফাইট দিচ্ছে, হ্যাঁ ওদের হোম অ্যাডভান্টেজও ছিল, সেই অনুযায়ী কিন্তু মোহামেডানকে দেখে মনে হচ্ছে মানে প্রথম সিজনে মানে ওই ইজি গোয়িং হয়তো হবে না। দে হ্যাভ শোন কোয়াইট, টিম ব্যালেন্সটা ভালো আছে ওদের, হাতে খুব ভালো পরিবর্তন প্লেয়ার আছে। ইনফ্যাক্ট শুরুতে যে ওদের মানে স্ট্রাইকারটা খেলছিল, আমি নামটা ভুলে গেছি, ওই ইয়ে করা ব্ল্যাক স্ট্রাইকার যে খেলছিল শুরুতে মোহামেডান, ও কিন্তু বেশ ভালো হোল্ড করছিল বলগুলো, যাতে মানে যেহেতু ওর ফিজিক্যালিটিটা ছিল, হাইট ভালো, ওই জায়গা দিয়ে বল হোল্ড করছিল, কিন্তু সামহাও ওদের যে সাপোর্টিং উইঙ্গার গুলো ছিল সেগুলো হয়তো টাইমলি জায়গা নিতে পারছিল না। বা তার মধ্যেও কিন্তু দু একটা পজিশনে কিন্তু অলমোস্ট গোলের মুখ খুলে ফেলেছিল। এখন আশা করি আস্তে আস্তে খেলতে খেলতে, এই স্পিডে খেলতে খেলতে অভ্যাস হয়ে যাবে যখন, তখন হয়তো ভবিষ্যতে আরো মানে অন্য মানে অনেক বড় টিমকে হয়তো সেটব্যাক দিয়ে দিতে পারে। সেরকম ফায়ার পাওয়ার তো দেখছি মোহামেডানের আছে। আর ওদের যে একটা প্লেয়ার যেটা মানে নামতেই পারলো না, যাকে ওই এসিএল ইনজুরির জন্য মনে হয় ছেড়ে দিতে হলো, খুব একটা না এবার থাকলে কি হতো জানি না, কিন্তু মানে মনে হয়নি যে মোহামেডান একটা বিদেশি হয়তো ওদেরকে রিপ্লেস করতে হয়েছে। তুমি যে প্লেয়ারটার নাম বলছিলে সিজার লবি মানজোকি, মোস্ট প্রবাবলি ওর নাম, যে হ্যাঁ, স্ট্রাইকারটার কথা বলছিলে মানজোকি, হ্যাঁ বলো হ্যাঁ, বলো। ওই যাকে ওকে রিপ্লেস করতে হলো নতুন প্লেয়ারকে দিয়ে, না নাকি তুমি প্রথমের যে ওপেনিং যে স্ট্রাইকারটা খেলছিল ওর কথা বলছো? কাদেরি। হ্যাঁ কাদেরি হ্যাঁ মিডফিল্ডার কাদেরি মেনলি, আব্দুল কাদেরি তো তোমার মিডফিল্ডার। ও কাদেরি তো ইনজুরি হয়েছে, হ্যাঁ হ্যাঁ, ওকে তো ছেড়ে দিতে হয়েছে, কিন্তু আগে কাদেরির কিন্তু কথাই বলছো। শুরুতে যে স্ট্রাইকারটাকে নামিয়েছিল ওই স্ট্রাইকারটাও ভালো হোল্ড করছিল, মানে ওর প্রেজেন্সটাকে ইউজ করে। আর এবার আসি মোহনবাগান ম্যাচে। মোহনবাগানের তো মিডফিল্ডার স্ট্রাইক ফোর্স নিয়ে কোনো মানে প্রশ্নই নেই এই মুহূর্তে, ওয়ান অফ দ্য বেস্ট ইন আইএসএল। তো সেই অনুযায়ী প্রথমে দুটো গোল এগিয়ে গেছিল, এটা খুবই ভালোভাবে স্মুথলি খেলেছিল, কিন্তু ওই যে শেষে গিয়ে ডিফেন্সিভ ল্যাপসের জন্য পরপর দুটো গোল খেয়ে গিয়ে তো একটা ব্যাকফুটে চলে গেল টিম। ওরা যদি ওদের ডিফেন্সিভ এরিয়াটা নিয়ে কাজ করে না, এবং বিশেষ করে মানে এই টপিকে তো নুনো রেজের কথা আসবেই, খুব ভালো সাইনিং, মানে লাস্ট মোমেন্টে কেউ তো মানে সবাই বলছে কেউ এক্সপেক্টই করেনি এরকম কিছু একটা হতে চলেছে, মানে মোহামেডানের সঙ্গে অলমোস্ট টার্মস এন্ড এভরিথিং ওয়াজ এগ্রিড, বাট ইন দ্য ফাইনাল মোমেন্ট মোহনবাগান টিম প্লেয়ারটাকে তুলে নিল। আর কাদ্রির যা পজিশন আমি ট্রান্সফার মার্কেট ইয়েতে দেখছি, ও মোটামুটি
সেন্টার ব্যাক পজিশন, ডিফেন্সিভ মিডফিল্ডার, রাইট ব্যাক, তিনটে পজিশনেই খেলতে পারে। ওর কারেন্ট মার্কেট ভ্যালু এখানে দেখাচ্ছে 2.8 crore। আচ্ছা, এক্সপিরিয়েন্স প্লেয়ার, 33 ইয়ার্স। এই মুহূর্তে রাফসান কুলভের ম্যাচ আছে সামনে, মোহনবাগানের তো একটা ডিফেন্সিভ, এটা তো খুবই ইম্পর্টেন্ট। এবং যদি আমরা যখন এখন মনে হয় 4টে বিদেশি আইএসএল অ্যালাউ করছে, কিন্তু সুপার কাপে যদি 6টা বিদেশি অ্যালাউ হয়, তাহলে সেক্ষেত্রে মোহনবাগান তো একটা এক্সট্রা বিদেশি এসিএল এ নামাতেই পারবে। সুতরাং ওদের ডিফেন্সিভ রিজিয়নটা, বিশেষ করে সিডিএম পজিশনে একটা বিদেশি প্লেয়ার ওদের বাড়লো, সেই নিয়মে তো আশা করি নুনোরেসকে খেলিয়ে দিতে পারবে। তবে আমি যতদূর শুনলাম, নুনোরেসকে এখনো অব্দি মনে হয় আইএসএল এর জন্য না, এখনো হয়তো এসিএল 2 এর জন্যই শুধু ওদের রেজিস্ট্রেশন করিয়েছে। এবার তারপরে যদি ভালো খেলে হয়তো আরো ওদেরকে হয়তো ফার্স্ট টিমে নিয়ে নেবে। আর সত্যি করে ওদের মোহনবাগানের ডিফেন্সিভ প্লেয়ার তো ভালো প্লেয়ার তো দরকার, কারণ টম অ্যালরেড আগের দিন একটু মানে আগের দিন নেমে কম্পারেটিভলি অন্য দিনের থেকে ভালো খেললেও একটু শেকি তো ছিলই। আর লাস্টে আসি আমাদের ইস্টবেঙ্গলের খেলাটা দেখে যেটা মনে হলো, কোচের হাতে তো সব রকম ভালো যতটা প্লেয়ার দেওয়া সম্ভব, মানে অনেকটাই ওভার অ্যাচিভ করে দিয়েছে ক্লাব ইসিতে ম্যানেজমেন্ট। বাট সামহাউ যেটা মানে খেলা যেটা খেলছে সেটার মধ্যে বোঝা যাচ্ছে যে কিছু লং বল ট্রাই করছে, উইঙ্গার খেলাচ্ছে, কিন্তু না, খেলার মধ্যে একটা ক্লিন ইন্টেন্টের আমার একটু ল্যাকিং মনে হয়েছে। যে ম্যান টু ম্যান যে প্রপার প্ল্যানিংটা হবে, মানে অ্যাটাকের সময় কি প্ল্যানিং এ অ্যাটাক করবে, ডিফেন্সের সময় কি প্ল্যানিং এ ডিফেন্স করবে, বা নামার সময় কে বল স্ন্যাচ করবে আর কে বলটাকে স্ন্যাচ করার পরে কাউন্টার অ্যাটাকে যাবে, এই প্ল্যানিং গুলো এখনো একটু, মানে আমার এখনো একটু ধোঁয়াশা মনে হচ্ছে, মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। বাট একটা জিনিস যেটা কনস্ট্যান্টলি আগের সিজনেও করেছে, এইটা নিয়ে আমিও একটু মানে ভয়ই পাচ্ছিলাম বলতে গেলে, সেটা হচ্ছে অতটা অপোনেন্ট টিমকে অ্যালাউ করলে তো গোল দিয়েই দেবে। সেটা মানে এটা তো বেঙ্গালুরু ছিল, ওইখানে নর্থ ইস্ট হলেও হয়তো গোল দিয়েই দেবে 1-1। এবং ভালো লাগলো একটা জিনিস, যে কয়েকটা প্লেয়ারের মধ্যে ইন্টেন্ট দেখা গেছে খেলার, যেটা আমাদের ফার্স্ট 11-এ নামই ছিল, মহেশের মধ্যে কিছুটা খেলার ইন্টেন্টটা দেখা গেছে, মানে খেলার মধ্যে ইন্টেন্ট চেষ্টাটা আছে, এই জিনিসটা বোঝা গেছে। ফিটনেসটাও মহেশের যথেষ্ট ভালো মনে হলো অনেক প্লেয়ারের কম্পারিজনে, কারণ কিছু কিছু প্লেয়ারকে মানে রীতিমতো স্লো মনে হচ্ছিল একটা, মানে আফটার 60 মিনিটস এর পরে। সেই জায়গায় যখন আমানসিকে আর যখন আমাদের রাইট উইঙ্গার বিষ্ণুকে যখন নামানো হলো, এই ছেলে দুটোর মধ্যে না প্রমাণ করার এবং মানে ভালো খেলবো এই ইন্টেন্টটা খুব ক্লিয়ার কাট ছিল। এবং আরো একটা জিনিস আমার কাছে যেটা খুব মানে কনফিউজিং মনে হচ্ছে, সেটা হচ্ছে ডিয়ামান্টাকাসের মতো স্ট্রাইকার যখন তোমার হাতে আছে, সেই জায়গাটায়, আর আমি জানি মাদিতালাল থাকা মানে মাদিতালাল নিজে তো গোল করতে পারেই, প্লাস হচ্ছে ডিয়ামান্টাকাসকেও তো বল বাড়াতে পারে, মানে মানে বল যেটাকে তৈরি করে দেওয়া বলে, সেই পজিশনে দাঁড়িয়ে ডিয়ামান্টাকসকে এমন একটা ফরমেশনে নামিয়েছে, একা লোন স্ট্রাইকার ওকে রেখে বাকি মিডফিল্ডার কেউ আর ওকে সাপোর্ট করার জন্য আর পৌঁছাতে পারছে না, যার জন্য ফার্স্ট হাফটা তো পুরোটাই দেখলাম ডিয়ামান্টাকস পুরো মানে লোন আউট হয়ে গেছে, মানে একা স্ট্রাইকার ওখানে, মাঝখানে অনেকটা গ্যাপ, এবং এই গ্যাপের মধ্যে ওরা ম্যান রিপ্লেসমেন্ট করিয়ে বারবার বলগুলোকে টেনে নিচ্ছিল। এবং নন্দা কুমারের খেলা দেখে আমার সবথেকে খারাপ লেগেছে, নন্দা কুমারের মানে প্রফেশনাল প্লেয়ার ফার্স্ট টিমে খেলছে, ফার্স্ট টাচে এত খারাপ হওয়ার কথা ছিল। কিন্তু একটা জায়গায় আমি একটা জিনিস দেখলাম, যে নন্দা কুমার যখনই লেফট সাইড থেকে লেফট উইং থেকে ইনসাইডে যখন মানে ধরে খেলছে, ইনসাইডে খেললে ওর এফোর্টটা বা ওর ইম্পর্টেন্সটা একটু বোঝা যাচ্ছে, যে হ্যাঁ ওই পজিশন, কারণ একটা মনে হয় শট নিয়েছিল সম্ভবত, যদি ভুল না করি, ওই সময়টা কিন্তু ও লেফট উইং ছেড়ে না ইনসাইড স্পেসে চলে এসেছিল, ওই জায়গাটা নন্দা কুমার আমার একটু বেটার লেগেছে। বাট আদারওয়াইজ মানে ওই গোটা ম্যাচে ও মানে কমেন্ট্রিতে যখন মেহতাব ছিল না কে ছিল, বাংলা কমেন্ট্রি শুনছিলাম, ওখানে বলছে যে যখন লেফট উইং সাইড ব্যাক থেকে তোমার ডায়াগোনাল বলগুলোকে ফেলছে নন্দা কুমারের জন্য, নন্দা কুমার উইং এর একদম মানে সাইড লাইনের কাছাকাছি না থেকে না ইনসাইড স্পেসে এসে চলে আসছে বারবার, বলছে যার জন্য না ওই লং বল গুলোর জন্য মাঠটা ছোট হয়ে যাচ্ছে, যার জন্য দেখবে অনেক কটা লং বল না নন্দা কুমার রিচই করতে পারেনি, কারণ ওই লং বলের মানে যেখানে এসে নামবে লং বলটা, আর ও যে পজিশনে ছিল তার মধ্যে অনেকটা গ্যাপ হয়ে গেছে। আমাদের মানে এই প্লেয়ার, এত ভালো ভালো প্লেয়ার আছে, কোচের মানে ইস্ট বেঙ্গলের সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এবারে ইস্ট বেঙ্গলের আমাদের স্ট্রাইক ফোর্স, যেটা মানে যে কোনো অপোনেন্টকে অফগার্ড করার জন্য সাফিসিয়েন্ট, কিন্তু সেই প্লেয়ার গুলোকে ঠিক পজিশনে ঠিক প্লেয়ারকে খেলিয়ে ঠিক স্ট্র্যাটেজিটা বের করে নিয়ে আসাটা তো দরকার। এবং দুটো ডিফেন্ডারের মধ্যে আগের দিন হিজাজির কথা, মানে আমার পার্সোনালি দেখে মনে হচ্ছে হিজাজি ওয়াজ
মানে খুব লস ছিল, মানে ও যে রেড কার্ড খায়নি ওটাও লাগ ভালো, কারণ শুরু থেকেই হিজাজি অদ্ভুত ভাবে দেখছিলাম বেঙ্গালুরু যে মিডফিল্ডার খেলছিল বিদেশি মিডফিল্ডার, ও যখনই অ্যাটাক করতে যাচ্ছে হিজাজি বারবার না ওকে ওর গায়ের সঙ্গে সেটে গিয়ে ওই ফিজিক্যালি হয় কনুই চালাচ্ছে, টেনে ধরছে বাকি এরকম করে মানে খেলা বার করার চেষ্টা করছে, এবং ওই প্লেয়ারের যেহেতু বডি পজিশনিং খুব ভালো ছিল না, বারবার হিজাজিকে কন্ট্রোল করতে পারছিল না হিজাজি, এইটা করে অনেক রিস্কে ফেলে দিয়েছিল, মানে আগের দিন যদি মানে লাল কার্ড হয়ে যেত কিছু বলার ছিল না। রেফারিং নিয়ে কিছু বলছি না, ওটা তো মানে ধরে নিয়ে ইয়ে, কিন্তু আমার মনে হয় ইস্ট বেঙ্গলের এখনো প্ল্যানিং এর দরকার আছে সব থেকে বড়। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ফার্স্ট টিমের কিছু কিছু প্লেয়ারের না ফিটনেসেরও ইমপ্রুভমেন্ট দরকার, আর যদি সেরকম না থাকে এই আমানসিকে বিষ্ণুর মতো প্লেয়ারদের মধ্যে অ্যাটলিস্ট যা ইন্টেন্ট দেখছি মানে করে দেখানোর খিদে, এদেরকে শেষে না নামিয়ে এদেরকে শুরুতে নামালে অনেক বেটার হয়, কারণ শেষের দিকে এক্সপিরিয়েন্স প্লেয়াররা যারা তোমার এত সিজন ধরে খেলে এসছে সেই প্লেয়ারগুলো এসে আমার মনে হয় ওইটুকু টাইম তাদের জন্য সাফিসিয়েন্ট ইফ দে ক্যান ডু সামথিং, বাট ইয়াং প্লেয়ার গুলোকে শুরু থেকে খেলাতে হবে। এই যে ছেলেগুলোর মধ্যে জেতার খিদেটা, সেটা তো মাঠে নামার পরে ডিফারেন্সটা সবাই দেখতে পেয়েছে। এই খিদেটা যদি একবার মরে যায় না, তখন ওই প্লেয়ারটাকে আবার ওই ফর্মে ফেরানোটা খুব মুশকিল হয়ে যায়। তো উই নিড টু মানে মেক থিংস হ্যাপেন, মানে কোচকে এটা ডিসিশন নিতে হবে যে আমার হাতে রিজার্ভ বেঞ্চের প্লেয়ার আছে, সেই জায়গায় আমার ফার্স্ট টিমের প্লেয়ার কিছু কিছু প্লেয়ার যখন ফিটনেসে পারছে না, রিজার্ভ বেঞ্চের যে প্লেয়ার গুলো ফিট আছে মানে খেলার জন্য মানে লিটারেলি মানে টক বক করে ফুটছে বাংলায় যেটা বলে আমি দেখতে পাচ্ছি, বিষ্ণু আমানের বডি ল্যাঙ্গুয়েজই আলাদা, বাকি প্লেয়ার গুলোর থেকে আলাদা করে বোঝা যাচ্ছে। তো ওয়াই নট গিভ দেম এ চান্স? একদম। এবং যেটা অবভিয়াসলি আমরা দেখতে পেয়েছি আগের দিন যে তোমার কিভাবে কিভাবে ওরা জয়েন করার পরে কিভাবে তোমার টিমটা ভালো জায়গায় গেল, মানে একটা ভালো অ্যাটাকিং একটা ব্যাপার স্যাপার ঘটলো, ঠিক আছে। তো কোথায় গেল অনক, কোথায় অনক আই থিঙ্ক বেরিয়েছে। তো সেই ক্ষেত্রে আমার আমার মনে হয় যে ডেফিনেটলি আগামী দিনে অনেক দুশ্চিন্তা অনেক কিছু রয়েছে। এই মুহূর্তে অভিষেক জয়েন করেছে। অভিষেক কি মনে হচ্ছে তিন প্রধান প্রথম যেভাবে স্টার্ট করলো, ইস্টবেঙ্গল হারলো, মোহামেডানও হেরে স্টার্ট করলো এবং তার সাথে সাথে তোমার মোহনবাগান ড্র করলো, তো ওই অল ওভার কিভাবে দেখছো? ডেফিনেটলি ইস্টবেঙ্গল নিয়ে তো বলবেই তুমি, ইস্টবেঙ্গলের ম্যাচে তুমি মাঠে ছিলে, বেঙ্গালুরুতে ছিলে, তাছাড়াও যে রাইভাল দুটো ক্লাব ইস্টবেঙ্গলের দুটো পড়শি ক্লাব ইস্টবেঙ্গলের মোহামেডান এবং মোহনবাগানকে কিভাবে দেখলে? তারপর ডেফিনেটলি তোমার ইস্টবেঙ্গলের মাঠে খেলা দেখার কি এক্সপিরিয়েন্স, অল দ্যাট সেটা নিয়ে যদি একটু বলো। দেখো, এক নম্বর হচ্ছে আমি মোহামেডান দিয়ে শুরু করি আগে, ঠিক আছে। আমি পুরো খেলাটা মোহামেডানের যদিও দেখিনি, আমি অর্ধেকটা দেখেছি, কিছুটা দেখেছি, বাট ওদের না আমার একটা জায়গা মনে হচ্ছে ওদের একটা মানে ওরা খুব হাই প্রেসিং ফুটবল খেলছিল ফার্স্ট হাফটা আমি যতটুকু দেখেছি। সেকেন্ডলি ওদের যেটা আরেকটা সবচেয়ে বড় জিনিস মোহামেডানের দেখলাম, 10 নম্বর যে জার্সিটা ছিল নামটা কি জানো, গোমেজ না কি জানো, অ্যালেক্সিস গোমেজ, দুর্দান্ত প্লে মেকার, ও কিন্তু দুর্দান্ত প্লে মেকার। একটা অলমোস্ট গোল করে দিয়েছিল প্রায়। কি বলছে সৌনক? শুনতে পারেনি। না আমি বললাম মানে মোটামুটি এত মানে এরকম ভাবে বারের কানা ঘেঁষে বেরিয়ে গেছে। হ্যাঁ, ওটাই তো বলছিলাম, অসাধারণ। খুব সুন্দর বল ক্রিয়েটিভিটি, মাঝ মাঠে ডিস্ট্রিবিউশন, লং বল পাস, শর্ট অ্যাকিউরেসি, মানে সব দিক দিয়ে দারুণ খেলেছে ছেলেটা। যাই হোক, নতুন তো আইএসএল এ, তো ওই কারণে আমার মনে হয়েছে যে হ্যাঁ ওকে এখনো কেউ ধরতে পারিনি ওর খেলার স্টাইলটা। তো টেকিং দ্যাট ইনটু পয়েন্ট কি মোহামেডান ফার্স্ট টাইম আইএসএল খেললো, ফার্স্ট ম্যাচ খেললো, দেখে মনে হচ্ছিল না কিন্তু প্রথমবার আইএসএল খেলছে, বা দেখে মনে হচ্ছিল না কিন্তু প্রথম ম্যাচ খেলছে আইএসএল, দেখে মনে হচ্ছিল দে আর আ সিজনড কাস্টমার। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে ম্যাচটা খেললাম আমাদের দেখে মনে হচ্ছিল আমরা প্রথমবার আইএসএল খেলছি। ডিফারেন্সটা কিন্তু এই জায়গাটাই। রিয়ালিটি ইজ দিস, কি আমাদের দেখে মনে হচ্ছিল আমরা প্রথমবার আইএসএল খেলছি, মোহামেডানকে দেখে মনে হচ্ছে দে আর সিজন কাস্টমার। তো এই জায়গাগুলোকে আমাদের ধরতে হবে, এই জায়গাগুলোকে আমাদের পয়েন্ট আউট করতে হবে বস, ভুলটা কোথায় হচ্ছে। হ্যাঁ, নাও কামিং টু ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গলে যদি আমি আসি, আমার একটা জিনিসই বলার আছে। কালকে খেলা থেকে আশা করি, কালকে তো আমাদের অনেক ডিটেলে কথা হয়েছে, কালকে বলেছি, মাঠ থেকে তো সবাই ছিল, সবাই বলেছে, কিন্তু একটা জায়গা কি জানো তো, একটা জায়গা হচ্ছে যে আমরা যদি মানে এই যে একই টাইপের মানে কি বলবো আর, মানে একই টাইপের খেলা, মানে যে খেলার কোনো পরিবর্তন নেই, সে ডিপ লাইন ডিফেন্স করছি, লং বল,
একই মাঝ মাঠে কোনো কাজ নেই, কোনো মাঝ মাঠের সেই লেভেলের ডিস্ট্রিবিউশন নেই। সৌভিক আমাদের নাকি কালকে মানে ডিফেন্সিভ মিডফিল্ডার থেকে অ্যাটাকিং মিডফিল্ডার খেলছে, যেখানে জিকসান ওর কেরিয়ারটাই 80% অফ হিজ কেরিয়ার ও কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার খেলেছে। ইভেন আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ তোমরা যদি মনে করে দেখো, হি ওয়াজ অ্যান অ্যাটাকিং মিডফিল্ডার ফর দ্য ইন্ডিয়ান টিম। যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে আরেকটা সবচেয়ে বড় জায়গায় যেটা আমি হাইলাইট করবো, যেটা আমার সবচেয়ে মনে হয়েছে, সেটা হচ্ছে যে আমরা যে উইং ওভারল্যাপ করছি না, আমি বাঁ দিকটা ওই দিকটা সেইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যখনই দেখছি মহেশ মানে বাঁ দিকে যাচ্ছে, ওভারল্যাপ করে যে 1-2 করে বেরোচ্ছে, কালকে কিন্তু খুব ভালো বেরোচ্ছিল। ইভেন কালকে লোকে এত বাজে কথা বলছে আমাদের লালকে, ট্রাস্ট মি, কালকে লালের খেলা তো আমি প্রথম দিকে দেখেছি, লাল যথেষ্ট ভালো খেলেছে। ইভেন লালের কালকে মানে 14 তারিখ আর কি। হ্যাঁ বলো। হ্যাঁ মানে সরি, এক্স্যাক্টলি ইয়েস্টারডে লালের ওভারল্যাপিং গুলো যথেষ্ট ভালো ছিল। লাল যথেষ্ট একটা পজিটিভিটি নিয়ে খেলেছে, আর লাল একটু মেরে খেলে, এটা আমরা জানি। এটাই লালের বেসিক গেমটা। হি ইজ আ নো ননসেন্স ডিফেন্ডার। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে এই যে লালের যে ওভারল্যাপিং গুলো ছিল কালকে, যদি তুমি দেখো অ্যাকিউরেসি লেভেল কিন্তু যতটা, একটা জায়গায় কিন্তু লাল 3 জনকে কাটিয়ে ঢুকে গেছিল ভেতরে, এবং বলটা মাইনাস একদম লেফট মাইনাস করেও দিয়েছিল। বলটা ঢোকাতে পারলো না বলে একটা সুন্দর কাটিয়ে 3 জনকে ঢুকে গেছিল লাল, লোকে একটা সুন্দর ব্যাক মাইনাস করেছিল, সেটা কিন্তু কেউ ইউটিলাইজ করতে পারলো না। তো এই জায়গায় দাঁড়িয়ে আমার যেটা মনে হয়েছে, কালকে লালের খেলাটা আমার খুব পজিটিভ লেগেছে। যতই আমরা বলি কি লাল এই খেলেছে, লাল বাজে, কি লাল কালকে খুবই উইথ পজিটিভিটি লাল খেলেছে। আর আমার আরেকটা যেটা সবচেয়ে বড় অবজারভেশন, নন্দা কুমার শেখর মানে দয়া করে ওকে ডিফেন্সে না খেলায়, মানে 3-5-2 ফরমেশনে গিয়ে মানে 5-এ গিয়ে ওকে একটা রাইট ব্যাক করে দিচ্ছে, যেখানে গিয়ে একদমই ও ধ্যারাচ্ছে। আর তার উপরে লেফট উইংটা তাও যতক্ষণ নন্দা লেফট উইং বরাবর খেলছিল, তাও খেলাটা আমার কিছুটা ভালো লেগেছে। রাইট উইংয়ে একদমই বাজে, মানে এটা তো আমরা সবাই জানি নন্দার ফার্স্ট টাচ একদমই খারাপ। বার চোখে দেখা যাচ্ছে যে নন্দার ফার্স্ট টাচ খারাপ। একটা সিম্পল বলগুলোকে যেটা পায়ে হালকা করে নামাতে হয়, সেটা শক্ত পায়ে নামাচ্ছে, বল পায়ে লেগে এগিয়ে যাচ্ছে। বারবার এক ভুলও করে গেছে কালকে সারা ম্যাচই। আরেকটা জিনিস যেটা আমার কালকের ম্যাচের অবজারভেশন, যখনই মহেশ ভালো খেলা শুরু করলো, মহেশই একটা সুন্দর লব করলো, দেখলে তো 3 জনের মাঝখান দিয়ে বলটা রিচ করতে পারলো না, সুন্দর লব করেছিল মহেশ, ওইগুলো চোখে পড়লো না। মহেশ একটা ভুল করলো, কোচ ওর ওপরে চিল্লে দিল। আর যেটা হাজার একটা ভুল করে গেল কালকে, সারা ম্যাচ ধরে ভুল করে গেল আমাদের নন্দা কুমার শেখর, একটাবারও কিছু বলেনি। তো এই জিনিসগুলো থেকে বেরোতে হবে। অভিষেক, আমি একটা জায়গাতে তো একটা জিনিস এখানে অ্যাড করবো। মাঠে যেহেতু তুমি স্টেডিয়ামে ছিলে কান্তিরাওতে, এই মুহূর্তে পূজন আমাদেরকে জয়েন করছে, ডেফিনেটলি পূজনের সাথে আমরা কথা বলবো। অভিষেক, তুমি যে টাইমে মানে মহেশকে তুলে নিল, যেখানে আমরা সবাই হয়তো ভাবছিলাম যে নন্দা কুমারকে তুলবে, বা যখন ডিয়ামান্টাকোসকে তুলে নিয়ে যে জায়গাতে মাদিতালাল এলো, তোমার এবং মাঠে গ্যালারির কি বক্তব্য ছিল? গ্যালারি কি শক ছিল? আমি তো কিছুটা শক ছিলাম যখন মানে ডিয়ামান্টাকোসকে মানে তুলে মাদিতালাল, এবং আমি যদি খুব ভুল না হয়, যতটুকু আমার মনে পড়ছে, যদিও ওয়াচ অ্যালং করতে করতে খেলা দেখছিলাম, তো আমার মনে হয় ওই 5-10 মিনিট কিন্তু মাদিতালাল অ্যাজ এ স্ট্রাইকার খেলেছে। তো এটা কি কোচের একটু ওভার? হ্যাঁ, ওই 7 মিনিট, তো ওটা কি কোচের একটু ওভার এক্সপেরিমেন্ট হয়ে গেল ক্লেটন আসার আগে? কি মনে হয়? দেখো, আমার একটা খুব সিম্পল কথা বলি, কালকে আমি 1 নম্বর হচ্ছে, তুমি যদি আমি তোকে পয়েন্ট ওয়াইজ বলে দিচ্ছি, আমরা যখন একটা গোলে লিড করছি, 1 গোলে হারা, 3 গোলে হারাই হার, ঠিক আছে, সে আমরা 1 গোলেই হারি আর 3 গোলেই হারি। আমি যখন 1 গোলে হারছি, আমি ক্লেটনকে নামাচ্ছি বিকজ ক্লেটন ইজ আমার মেন ম্যান। যেখানে আমরা পিছিয়ে পড়েছি, ক্লেটন কিন্তু আমাদের জিতিয়ে বার করে দিয়েছে ম্যাচ। কালকে হয়তো ওই গোলটা ইঞ্চ এর থেকে বেরিয়ে গেছে, ভুল হয়ে গেছে একটা, কিন্তু ক্লেটন কিন্তু বহু জায়গা থেকে ক্লেটন আমাদের এরকম ম্যাচ বার করে নিয়ে একা সিঙ্গেল হ্যান্ডেডলি বার করে নিয়ে চলে গেছে, ঠিক আছে। আমি ক্লেটনকে 75 মিনিটে 1 নম্বর নামাচ্ছি। আমি একটা কনসেপ্ট বুঝলাম না, একজন অ্যাটাকিং মিডফিল্ডারকে তুমি মেকশিফট স্ট্রাইকার বানিয়ে দিচ্ছ, যেখানে তোমার বলে সাপ্লাই দেওয়ারই লোক নেই।
আর তুমি সাউল ক্রেসপোকে ডিপ লাইন ডিফেন্সে খেলিয়ে দিচ্ছ, ডিপ লাইন ডিফেন্সে তুমি ডিপ লাইন ডিফেন্স করাচ্ছ ওকে দিয়ে, তো বলটা পাবে কোথায় মাদিতালাল? আমি এই তিনটে জায়গা যখন ডিয়ামান্টাকোসকে তুলে দিয়ে ডিয়ামান্টাকোসের জায়গায় মাদিতালালকে নামালে, তাহলে তোমার কোনো স্ট্রাইকার ওখানে নেই, তোমার পেছন দিয়ে বল মানে বল ডিস্ট্রিবিউট করার লোক নেই, ওইদিকে তুমি মাদিতালালকে স্ট্রাইকার খেলাচ্ছ। এইটা আমি জানি না, মানে এটা হয়তো আমার ফুটবলের অজ্ঞতা, বা আমি হয়তো একটু কম জানি, ফুটবলটা কম বুঝি, ওই জন্য আমি বুঝতে পারিনি। বাট এইখানে আমার সঙ্গে হয়তো সারা আমাদের ওইখানে যে কয়েকজন মানে সত্যি কথা বলতে 2000 ইস্ট বেঙ্গল 1500 ইস্ট বেঙ্গল ফ্যান্স ওয়ার প্রেজেন্ট ইন কান্তিরাবা, ঠিক আছে, দ্যাট ডে, আর মোর দ্যান দ্য নাম্বার অফ বিএফসি ফ্যান্স ওভার দেয়ার, ঠিক আছে, এইটুকু আমি মানে গলা চিটিয়ে বলতে পারি। ইভেন মানে ওদের এ বক্সও আমাদের ইস্ট বেঙ্গল অনেক ফ্যান্সরা বসেছিল, মানে ওদের এর কি বলে ওটাকে বলে, ওয়েস্ট ব্লক ব্লুজ এর তলায় যে ভিআইপি এরিয়াটা আছে ওখানে, তো ওইখানেও আমি বলতে পারি কেউই, সবাই চুপ ছিল, কেউ মানে কালকের কোনো মানে স্ট্র্যাটেজি অন্য জিনিস, বাট কালকে যেটা ফুলিশনেস হয়েছে মাঠের মধ্যে আমরা জাস্ট ওখানে মানে আমি জানি না কি করছিলাম, ফার্স্ট হাফ থেকেই শুধু সেই একই পেছনে বল খেলা, আবার পেছন থেকে আগে যাচ্ছি, পেছন থেকে আগে আবার পেছনে পাস করে দিচ্ছি, মানে আবার সামনে গিয়ে যাচ্ছি, আবার সেখান থেকে আবার মানে ডায়াগোনালি একটা লং পাস করে দিচ্ছি, মানে মাঠ বলে যে একটা জিনিস হয় কালকে তো কোনো কিচ্ছু বোঝা যায়নি। আর দ্বিতীয়ত হচ্ছে যে কালকে প্রথম থেকেই নেমেছিলাম আমরা বিএফসি প্লেয়ারদের মারবো বলে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এটা আমার দেখে মনে হয়েছে, মারবো বলে বিএফসি প্লেয়ারদের নেমেছিলাম। কালকে হিজাজি যেভাবে পাটা তুলেছে, সত্যি কথা বলতে বিং অ্যান ইস্ট বেঙ্গল সাপোর্টার, আমি ওটাকে সাপোর্ট করি না, ওটা রেড কার্ড ছিল, দ্যাট ওয়াজ আ রেড কার্ড অফেন্স, ওটা ক্রিস্টাল জন বলে ইয়েলো কার্ড দিয়েছে, যদিও ক্রিস্টাল জন আমাদের এগেনস্ট অনেক ডিসিশন দিয়েছে, বাট দ্যাট ওয়াজ আ রেড কার্ড অফেন্স, হিজাজি মাহের এটা 110% রেড কার্ড অফেন্স। বাট লালের প্রথম ইয়েলো কার্ডটা ওয়াজ আ বিট হার্শ, আমি এখনো বলবো ওটা ইয়েলো কার্ড ছিল না, কারণ ওটা আমি আমার সামনে হয়েছে একদম এরম সামনাসামনি আমি দেখেছি, ওটা কিন্তু মারেনি লাল অন দ্য বলও এ করেছে, আমি নিজে চোখে সামনে দেখেছি, আমার ঠিক এই বসে আছে আর ওইখানে হয়েছে, তো ওইটা লাল মারেনি, ওটা অন দ্য বল ওটা বলে মেরেছিল না পায়ে মেরেছে, ওটা বলে মেরেছিল, যাই হোক ওইটা নিয়ে আমি আর বলবো না। কিন্তু হিজাজি মাহেরেরটা ওয়াজ শিওরলি রেড কার্ড, ওটা ক্রিস্টাল জন বলে ইয়েলো কার্ড দিয়েছে, দ্যাটস আ রিয়ালিটি। আর দ্বিতীয়ত হচ্ছে রাকিব, এবার কামিং টু রাকিব কালকে ডান দিকে একটা জায়গায় আমাকে দেখাতে পারবে যেখানে তোমার মনে হয়েছে রাকিব একটা সিঙ্গেল মানে সেন্টার বল করতে পেরেছে ফ্রম ওভারল্যাপ, একটা বলও পজিটিভ ইন্টেন্ট নিয়ে গোলের ভেতরে ঢুকতে পেরেছে, এইদিকে ঢুকছে, বলটাকে নিচ্ছে, নিয়ে পাচ্ছে না, খেলার আছে, আবার ব্যাক করে দিচ্ছে। একটা জায়গায় হেক্টর ইউথসে এখানে দাঁড়িয়ে রাকিবকে বলছে ওই দেখ মাদিতালাল দাঁড়িয়ে আছে, ওকে পাস কর, ও হেক্টরকে আবার পাস করে দিচ্ছে, যেখানে ওদের প্লেয়ার ফলো করছে হেক্টরকে, ও মাদিতালালকে না দেখে রাকিব ব্যাক করে দিচ্ছে হেক্টর ওইদিকে চেল্লাচ্ছে, ওই দেখ তো ডান দিকে মাদিতালাল দাঁড়িয়ে আছে, তো ডান দিকে তখন তুমি মনে করো দেখো ক্লেটার নামলো, তারপরে যেটা মাদি যখন রাইট চ্যানেল দিয়ে অপারেট করা শুরু করলো, সেকেন্ডলি ওই জায়গাটা তো ওইটা আমি বুঝলাম। নাও কামিং টু আমান অ্যান্ড বিষ্ণু, যেটা সৌনক একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আউট করেছে, যে আমান বিষ্ণু নামার পর খেলার ইন্টেন্সিটিটা কোন লেভেলে হাই হয়েছিল, বিএফসি লিটারালি হাঁপিয়ে গেছিল, আমি তো নিজে দেখছিলাম, ওদের ডিফেন্ডাররা রাহুল বেকে লিটারালি হাঁপিয়ে গেছিল। আমি নিখিল পূজারি ছেড়ে দিলাম, নিখিল পূজারিকে আমার কোনোদিনও পোষায় না, নিখিল পূজারি ইজ নট এট অল মাই ফেভারিট, তো নিখিল পূজারি তো ছেড়েই দাও, নিখিল পূজারি তো এমনি ছেড়াও, তো নিখিল পূজারিকে আমি ধরলাম, রাহুল বেকি তো ভেরি গুড ডিফেন্ডার, আমার ওর প্রতি মানে হাই রেসপেক্ট আছে, আর সারা জীবন ওই রেসপেক্টটা আমার রাহুল বেকের প্রতি থাকবে। তো রাহুল বেকের মতন ডিফেন্ডার গেলে কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছিল আমান আর বিষ্ণুকে আটকাতে গিয়ে, বারবার গিয়ে কিন্তু নিখিল পূজারি বারবার আমানকে ধরতে পারছে না, নিখিল পূজারি আমান কিন্তু ডচ করে বেরিয়ে যাচ্ছে, সেই রাহুল বেকে গিয়ে আটকাচ্ছে। যদি কালকে খেলাটা ভালো করে দেখুন, যখন লেফট চ্যানেল থেকে আমান অপারেট করছিল, বারবার সেই রাহুল বেকে গিয়ে কিন্তু ওকে ব্লক করছে। তো ওই জায়গাগুলো দাঁড়িয়ে আমাদের একটা জায়গা বুঝতে হবে, মানে
এইভাবে যদি বাচ্চাগুলোকে ইউটিলাইজ না করা যায়, তাহলে আমরা আমাদের এই ইউথ টিমটা বানাচ্ছি কেন, বা আমাদের এই রিজার্ভ টিমটা বানানো কেন, যাতে এই প্লেয়ারগুলোকে আমরা মুভ করাতে পারি না? একদম একদম। অভিষেক যেটা বলেছে মোটামুটি ওর এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। ডেফিনেটলি এরপরে অনকের কাছে আসবো, তারপরে পূজনের কাছে যাবো। ডেফিনেটলি আমরা দেখো আজকে আমরা তিন প্রধানের ম্যাচ নিয়েই মানে মেনলি আলোচনা করবো, মোহামেডান, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। ডেফিনেটলি ইস্টবেঙ্গল এখানে প্রেফারেন্স বেশি পাবে, কারণ আমরা সবাই এখানে ইস্টবেঙ্গল সাপোর্টার, ঠিক আছে? তো ডেফিনেটলি পাবে। তো আমি অনকের কাছে যাবো। অনক, মোহামেডানকে প্রথম স্টার্ট করলো, যেটা অভিষেক একটা খুব ভালো পয়েন্ট বলেছে, যে মোহামেডানকে দেখে কিন্তু মনে হয়নি, বা সেই শেকিনেসটা যেটা আমি ভেবেছিলাম, মোহামেডান যদিও ম্যাচটা 1-0 ডাউন হয়ে গেছে বা হেরে গেছে, বাট মোহামেডান যে স্টার্টটা করেছে, যে কনফিডেন্সটা দেখিয়েছে, এবং চেরনিসভ কিন্তু যথেষ্ট ভালো খেলিয়েছে। অনেকে ওনাকে হয়তো আন্ডার এস্টিমেট করে, যেহেতু আই লিগ থেকে এসছে, বাট আই লিগ কিন্তু জিতে চ্যাম্পিয়ন হয়ে এসছে। তো ওভারঅল আমি তোমাকে বলবো মোহামেডান, যেহেতু আমরা ইস্টবেঙ্গল নিয়ে এর আগে তুমি আমি অনেক আলোচনা করে ফেলেছি, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, তো এই তিনজনকে নিয়ে তুমি তিনটে ক্লাবের পারফরমেন্স ফার্স্ট ম্যাচে কিভাবে দেখছো, সেটা যদি একটু ছোট্ট করে বলো। হ্যাঁ দেখো, অনেক সবাই তো মোটামুটি বলেই দিয়েছে, তাই আমি জাস্ট একটু কনক্লুডিং রিমার্কের মতো দিচ্ছি। সেটা হচ্ছে, যদি এন্ড অফ দ্য ডে আমরা দেখি যে কি হলো গেম উইক 1 এর পরে বেঙ্গলের টপ 3 ক্লাবের বা কলকাতার টপ 3 ক্লাবের, তাহলে আমাদের বলতে হবে এক পজিশন 1 এ আছে মোহনবাগান, 2 এ আছে মোহামেডান, 3 আছি আমরা। এটা ফ্যাক্ট, ঠিক আছে? কেন বলছি এটা? কারণ 1 পয়েন্ট পেয়েছে মোহনবাগান, আমরা দুজনেই 0-0 পয়েন্ট পেয়েছি। কিন্তু যেটা সবাই বলেছে যে মোহামেডানের খেলায় দেখা গেছে অ্যাটাকিং ইন্টেন্সিটি, ঠিক আছে, অ্যাটাকিং একটা মানে মাইন্ডসেট দেখা গেছে খেলাটাতে। আর সেখানে বলতে মানে ভীষণই ব্যথা করছে ভেতরে, যে আমাদের তো প্রচন্ড পেসিমিস্টিক মাইন্ডসেট একটা মানে দেখা যাচ্ছে খেলার মধ্যে রিফ্লেক্ট, মানে প্রতিফলনটা দেখা যাচ্ছে খেলার মধ্যে। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে মানে অ্যাগ্রেসিভ খেলা আর মারপিট করার মধ্যে একটা তফাৎ যে আছে, মানে সেটাও বুঝতে হবে। তো দেখো, আমার একটাই বক্তব্য, যে খেলাটা মানে প্রথম 2-3টে ম্যাচে আমরা খেলছিলাম, প্রথম দুটো ম্যাচে বলবো, যদিও সেখানে অপোনেন্ট অত ভালো মানের হয়তো ছিল না, কথার কথা, কারণ তারা কেউ প্রফেশনাল ফুটবলার নয়, কিন্তু তারপরে যা লাস্ট 3 ম্যাচ দেখছি খেলা, তাতে বিশ্বাস করো মানে কি বলবো, মানে এই কথাটা তো এরকম ভাবে বলা ঠিক নয়, কিন্তু এর জন্য কি মানে আমার বিশ্বসেরা কোনো কোচের দরকার আছে এরকম খেলার জন্য? মানে এইটুকুই বলবো আমার, এটা ইস্ট বেঙ্গল তরফ থেকে। আর বাকি ওভারঅল যেটা কনক্লুডিং রিমার্ক ওটাই হবে, যে একে মোহনবাগান আছে গেম উইক 1 এর আফটার পরে, সেকেন্ডে আছে মোহামেডান, জাস্ট বিকজ অফ দেয়ার অ্যাটাকিং মাইন্ডসেট, ওদের যেটা উইল পাওয়ার ওরা দেখিয়েছে খেলায়। আর আমাদের মধ্যে ঠিক ওই জিনিসটা ল্যাকিং আছে বলেই আমাদের টিম হয়তো অন পেপার মোহনবাগানের সমতুল্য হবে, কিন্তু তবুও আমরা কলকাতা ক্লাবের মধ্যে আফটার গেম উইক 1 3-এ থাকবো, তিনটে ক্লাবের মধ্যে, আনফরচুনেটলি। একদম, আমি তোমার সাথে এগ্রি করি। আমি পূজনের কাছে আসবো। পূজন, ছোট্ট করে একটু তিন প্রধানের প্রথম ম্যাচ নিয়ে একটু কিরম দেখলে বলো। প্রথমে বলবো, আমি দুই প্রধানকে নিয়ে বলবো, মোহামেডানকে এবং মোহনবাগানকে নিয়ে। তারপরে ডেফিনেটলি ইস্ট বেঙ্গল একটু ডিটেলে বলো, অ্যাজ এ ফ্যান, অ্যাজ এ সাপোর্টার কিভাবে দেখছো, মোহনবাগানকে কিভাবে দেখলে, মোহামেডানকে কিভাবে দেখলে, এবং ইস্ট বেঙ্গলের এইখান থেকে ফিরে আসার লড়াইটা, কারণ হ্যাট্রিক অফ মানে কি বলবো, ছেড়ে দাও, এটা বলতেও খারাপ লাগছে, মানে পরপর 3টে ম্যাচ হেরেছে। এনিওয়ে বলো পূজন, ওভার টু ইউ। একদম। সবাইকে প্রথমে নমস্কার, এবং সবাই একটু লাইক করে দেবেন। দেখতে পাচ্ছেন এত সুন্দর। ইয়েস ইয়েস, ভালো কথা, যে এখনো কেউ লাইক করনি, উপরে লাইক বাটন রয়েছে, লাইক বাটনে ক্লিক করে 100 লাইকসটা কমপ্লিট করে দাও। বলো পূজন। একদম একদম। আমি আজকে মোহামেডানের খেলাটা পুরো দেখেছি। প্রথম হাফে আমার ভালো লাগছিল, বাট ওদের যেটা সব থেকে আমার মানে সবাই ভালোটা বলছে, আমি একটা জিনিস বলবো, ওদের স্ট্রাইকার যে 17 নম্বর ছিল, তার খেলাটা দেখে আমি একটুখানি মানে চিন্তিত, কারণ আমার মনে হলো যে ওর একটুখানি বল ট্র্যাপিং এও প্রবলেম হচ্ছিল আজকে। আর কোথাও না কোথাও যেই ধরনের খেলাটা খেলেছে, ওটা কিন্তু আইএসএল এ ওকে শুধরাতে হবে, নাহলে কিন্তু একটা মানে লম্বা লিগে প্রবলেমে পড়তে পারে মোহামেডান। বাট ওভারঅল আমি যদি দেখি যেই ধরনের খেলা খেলেছে আজকে ওবি, আমি দেখলাম মোহামেডান খুব ভালো লেগেছে। অ্যাগ্রেসিভ খেলার কথা বলছিল আর্নক, আজকে মোহামেডান কিন্তু অ্যাগ্রেসিভ ফুটবল খেলেছে। তোমরা যদি দেখো কনস্ট্যান্টলি প্রেসিং বা ডিফেন্সে যখন একজন কেউ মিস্টেক করছে আরেকজন কভার করতে চলে আসছে এবং বলটা জিতছে, এটা সব থেকে বড় ভালো লেগেছে। এবং প্রত্যেকবার ওরা কিন্তু মানে ডিফেন্সিভলি স্ট্রং, মিডফিল্ডে আমি বলবো ডমিনেট করেছে। আর এটাকে আমি বলবো কোথাও না কোথাও আমার ভালো লাগেনি, মোহামেডান এর থেকে বেটার করা উচিত ছিল, পাসগুলো ভুল হচ্ছিল। কিন্তু মিডফিল্ড আর ডিফেন্সে কিন্তু রীতিমতন ভালো খেলেছে, এবং ওদের নাম্বার 10 সত্যি মানে অ্যাটাকিং মিডফিল্ডে আজকে যে খেলাটা খেলেছে, এবং ওই গোলটা হতে হতে হলো না, যেটা একটা সুন্দর একটা শট মেরেছিল, ফিনিশ শট দারুণ মেরেছিল, শটটা একটুর জন্য হলো না। ওভারঅল মোহামেডান আজকে 1 পয়েন্ট ডিজার্ভ করতো অ্যাটলিস্ট। খুব আনফরচুনেট যে ওরা পায়নি, জিততেও পারতো, কিন্তু যেহেতু গোলটা খেয়ে গেছে বলবো অ্যাটলিস্ট 1 পয়েন্ট ডিজার্ভ করতো।
মোহনবাগান সুপার জায়ান্ট খেলছে, ভালোই খেলছে, কিন্তু পরপর দুটো ম্যাচে গোল করে কিন্তু গোল খেয়ে গেছে। তো এটা একটা দেখতে হবে, ওদের টিমের পেন অ্যান্ড পেপারে ওভি কোনো ডাউটই নেই, একদম বেস্ট অ্যাটাকিং গ্রেগ স্টুয়ার্ট আছে, ডিমিত্রি পেত্রাতস আছে, জেসন কামিংস আছে, আরো অ্যাডিশন হয়েছে, যে অ্যাডিশনস গুলো দুর্দান্ত। হেমি দারুণ প্লেয়ার, অস্ট্রেলিয়াতে মানে যেই ধরনের খেলা খেলেছে অসাধারণ। তো আমার মনে হয় মোহনবাগান সুপার জায়ান্ট এখনো অব্দি নিজের বেস্টটা এখনো দিতে পারেনি, তো সেটাও একটা আশঙ্কাজনক। পরপর দুটো ম্যাচে এরকম হলো, তো ওদেরকেও একটু বেটার করতে হবে, যে বারবার 2 গোলে এগিয়ে গিয়ে যদি গোল খেয়ে যায় এটাও একটা চিন্তার জায়গা। অ্যান্ড আমি খুব একটা খেলা দেখিনি, আমি না ওদের ফাইনালটা পুরো দেখেছি তো, আর মুম্বাইয়ের খেলাটাও আমি দেখিনি, তো আমি খুব একটা টেকনিক্যালিটি বলতে পারবো না। বাট ইস্ট বেঙ্গলের কথাটা তুমি যেহেতু জিজ্ঞেস করলে, আমার একটু বলার আছে। দেখো, সত্যি কথা বলতে আমার সব থেকে যেটা খারাপ লাগছে, যে স্যাকিং ফ্যাকিং অনেক নিয়ে বলা হচ্ছে, সবই ঠিক আছে, মানে এটা পার্সপেক্টিভ এবং সবাই ভালোবাসে ক্লাবকে, ওখান থেকেই বলছে। বাট আমার চিন্তাটা কোন জায়গায় জানো? আমার চিন্তাটা হচ্ছে যে কার্লোস কোয়াদ্রাতের টিমে এত অ্যাটাকিং অপশন আছে এবং এত ভালো একটা টিম হয়েছে, অ্যাটাকিং টিম বানিয়েছে, কিন্তু সে মিডফিল্ডে নামে সৌভিক চক্রবর্তী, সাউল ক্রেসপো এবং তোমার জিকসন সিংকে নিয়ে, 3টে ডিফেন্সিভ মাইন্ডেড মিডফিল্ডারকে নিয়ে, আর তার সাথে পিছনে কিন্তু 2টো ফরেন ডিফেন্ডার খেলাচ্ছে আবার। তো তুমি যদি 2টো ফরেন ডিফেন্ডার খেলাচ্ছ, তাহলে সামনে আরেকটু তুমি তাহলে আবার সামনে এত ডিফেন্সিভ মিডফিল্ড কেন খেলা? 3টেই তো ডিফেন্সিভ, টেকনিক্যালি তো ডিফেন্সিভ মাইন্ডেড প্লেয়ারই। তুমি দেখো, তো ওইখানেই আমার সব থেকে, মানে 7টা তুমি ডিফেন্সিভ প্লেয়ার খেলাচ্ছ, আর তার সাথে গোলকিপার 8 জন, আর 3 জন নান্দা মহেশ, আর মহেশ খেলছে নিচের দিকে, ঠিক আছে, একমাত্র নান্দা আর ডিমি, যাদের মধ্যে কম্বিনেশনের প্রচন্ড অভাব দেখি। তো এটা এটা মানে এক্সপেক্টেড, মানে একদমই ছিল না কার্লোস কোয়াদ্রার থেকে। অ্যাটলিস্ট সে যদি এরকম স্টাইল অফ খেলাতেই চায়, তাহলে তার ম্যাক্সিমাম স্পেন্ডিংটা ডিফেন্স হওয়া উচিত ছিল। হিজাজি মেহের কখনোই উচিত নাই টিমে খেলা, তাহলে মানে যে গোল খাবোই না আমরা, ঠিক আছে, মানে এমন, মানে আমাদের ডিফেন্সিভ খেলেও কিন্তু কোনো ভরসাজনক ডিফেন্স খেলছি না আমরা, ওই তুমি যদি দেখো। আর টিমটাও কিন্তু আমাদের সেরকম না, আমাদের টিমের স্ট্রেংথ অনুযায়ী স্ট্র্যাটেজি হওয়া উচিত। এখানে আমি দেখছি যে টিম যেরকম, তার অপোজিট স্ট্র্যাটেজি হচ্ছে। তোমার ডিফেন্সিভলি তুমি যখন পুরো স্ট্রং না, তুমি তাহলে তোমার অ্যাটাকের উপর ভরসা রাখো, তোমার কাছে এতগুলো অপশনস আছে, তোমাকে খেলতে হবে। তুমি মাদি তালালকে বসিয়ে দিয়েছো, মাদি তালালকে নামাচ্ছ, তারপরে ডিমিকে তুলে, আর ডিমিকে ফার্স্ট অফ অল নামিয়েছো, তাহলে ডিমি তো এমনি একটু পিছন থেকে খেলতে ভালোবাসে, ও ক্লুলেস হয়ে যাচ্ছিল যে ও বক্স স্ট্রাইকারের রোলে আছে, ও নিচে নেমেও কিছু করতে পারছে না, কারণ ওই টেকনিক্যালি, এটা বললাম, নন্দা কুমারী ছিল, কারণ মাহেশু পিছন থেকে গেছিল, তো টেকনিক্যালি দুজনেই একটু অ্যাটাকে চেষ্টা করছিল। তোমার যদি পুরো খেলাটা দেখো, আর তারপরে সৌভিক চক্রবর্তীকে চেষ্টা করছে, ওর ন্যাচারাল এবিলিটি নেই যে ও বলটা ক্যারি করে ওখানে দিতে পারবে। হ্যাঁ, তো এইখানেই সব থেকে বড় প্রবলেম, যে কার্লোস কোয়াদ্রাত আমার মনে হচ্ছে ওবি একটু কনফিউজ হয়ে গেছেন, মানে কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না। জানি না, উনি এখনো অব্দি হয়তো এতগুলো অপশন আছে ওনার কাছে, উনি কি মানে কাকে ব্যবহার করবেন। আচ্ছা পূজন, হ্যাঁ। একটু তোকে একটু মাঝখানে আটকে বলবো, আমাদের 206 জন দেখছে, আর হ্যাঁ। লাইক হচ্ছে মাত্র 40টা 43 না 40 না 85 খানা 85 খানা লাইক হয়েছে। কাইন্ডলি অ্যাটলিস্ট 100টা লাইক তো হয়ে যাক। 100 লাইন কমপ্লিট করো। যখন থামলে আমি এখানে একটা প্রশ্ন নিয়ে নেবো। অর্পণ একটা খুব ভালো প্রশ্ন, অর্পণ ফেসবুক থেকে দেখছে। এই মুহূর্তে আমরা ফেসবুক ইউটিউব দুজনেই রয়েছে, এই প্রশ্নটার উত্তরটা তোমরা দিয়ে দাও, পূজন বা যে কেউ একজন দিয়ে দাও, যে কোথাও ইভি প্লেয়ারদের এখনো জার্সির মর্মটা বোঝানি বা কামিট। আমি এখন দেখো জার্সির ওই ইমোশনটা এখন কাজ ডেফিনেটলি করে, বাট আমার মনে হয় এখন সবাই প্রফেশনাল প্লেয়ার, সবাই হাই পেমেন্টে খেলছে, ইস্ট বেঙ্গলের টিম ভালো, সেই জায়গায় প্লেয়ারদের কমিটমেন্ট নিয়ে কি মানে কোনো প্রশ্ন কি তোলা যেতে পারে, বা ইটস টু আর্লি? যাই মানে আমরা রিসেন্ট যে ম্যাচগুলো খেলেছি, লাস্ট ডুরান্ড কাপের ম্যাচ যেটা আমরা হেরেছি লাজোগান এগেনস্টে, যেটাকে আমি কোনোদিনই কোনোভাবেই জাস্টিফাই করতে পারবো না বা চাইও না করতে। হ্যাঁ, লাস্ট ম্যাচটা ঠিক আছে, অ্যাওয়ে ম্যাচ বিএফসির এগেনস্টে ঠিক আছে, আমরা বাউন্স ব্যাক করবো এটা আশা করছি। তবে সেই ক্ষেত্রে ও যে প্রশ্নটা করছে, অর্পণ যে প্রশ্নটা করছে, এটা নিয়ে তোমাদের কি বক্তব্য তোমরা একটু বলো। আমি একটাই শুধু কথা এখানে বলতে চাই, ঠিক আছে, অর্পণের কথাটা, অর্পণ যে কথাটা বলছে কথাটা কিন্তু ভুল বলছে না, বাট একটা জায়গা আপনাকে বুঝতে হবে অর্পণ। ফর এক্সাম্পল আমি ডিয়ামান্টাকোসের কথা বলি, আমরা ডিয়ামান্টাকোসকে অ্যাজ আ লোন স্ট্রাইকার খেলাচ্ছি নাম্বার 9, কারেক্ট, 4-2-3-1। ওর পেছনে, ডিয়ামান্টাকোসের পেছনে বল সাপ্লাই কে আছে? সাউল ক্রেসপোকে আমরা কোথায় খেলাচ্ছি? অ্যাজ আ ডিফেন্সিভ মিডফিল্ডার। আবার কি করছে, সৌভিককে এজ অ্যান অ্যাটাকিং মিডফিল্ডার করে দিচ্ছি, যেখানে সৌভিক বল ডিস্ট্রিবিউশন করতে জানে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, সৌভিক জানে না।
যখন সাউল ক্রেসপো উঠে আসছে ডিস্ট্রিবিউশনের জন্য, ওরা কি করছে, ওরা মাঝ মাঠে একটা বর্ডার লাইন ক্রিয়েট করে দিচ্ছে। বিএফসি আগে যদি খেলাটা দেখো, ওরা মাঝ মাঠে ওরা কিন্তু মিডফিল্ড ব্লকিং এ পুরোপুরি মিডফিল্ড ব্লকিং এ আমাদের আটকে দিয়েছে, প্রচুর জায়গায় মিডফিল্ড ব্লকে আটকে দিয়েছে, যেখানে সাউল ক্রেসপো বাধ্য হচ্ছে আবার ব্যাকে গিয়ে বলটাকে করার। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডিয়ামান্টাকোস বলটাই পাচ্ছিল, কিন্তু আমরা ডিয়ামান্টাকোস উপরে দাঁড়িয়ে আছে, ইউ একটা নাম্বার 9, ইউ হ্যাভ টু স্কোর দ্য গোল। বরচার্জদা এখানে একটা কথা, এটা আমি এটা বলতে যাচ্ছিলাম যে ডিয়ামান্টাকোস সে সাথে না একটা সাপোর্টিং প্লেয়ার লাগবে, যেটা ঈশান দাও বললো। আমি এগ্রি করি এটা। ডিয়ামান্টাকোস উইথ ক্লেটন, তুই এটা ভালো করে জিনিস বোঝ পূজন, আমরা যদি ক্লেটন আর ডিয়ামান্টাকোসকে একসঙ্গে খেলাই, বা মাদিতালালকেই ধরলাম 4-4-2 তে, আর নিচ থেকে 4-4-2 যদি আমরা খেলি, মাদিতালাল ওর সঙ্গে কম্বিনেশন বানিয়ে আমরা নিচ থেকে যদি আমাদের সাউল ক্রেসপোকে খেলাই আর একটা বিদেশি ডিফেন্স খেলাই, হেক্টর ইউথসে খেলুক অ্যালং উইথ এনি আদার ডিফেন্ডার। আরে আমরা তো বাজে খেলছি, একটা ইন্ডিয়ান ডিফেন্ডারকে চান্স দিয়ে দেখি না, খারাপ কি আছে? কালকে দুটো বিদেশি ডিফেন্ডার আমরা করলামটা কি? সে তো গোলটা তো খেলাম, দুটো বিদেশি ডিফেন্ডার তো আমাদের গোল খাওয়া থেকে আটকাতে পারলো না। দুটো বিদেশি ডিফেন্ডার, দুটো ডিফেন্সিভ পিভো, আবার দুটো ডিফেন্সিভ মিডফিল্ডার খেলিয়েছি। তো আমার কথা, আর যদি সেটাই হয়, তুমি 4-4-2 তে গিয়ে নান্দা আর ডিয়ামান্টাকোসকে খেলিয়ে দাও পরে। নান্দা তো ফলস লাইন খেলতে পারে, নান্দা তো অ্যাটলিস্ট তো নান্দা গোলটা চেনে, নান্দাকে বল দিলে নান্দা কনভার্ট করে দেবে, এটা তো আমরা দেখেছি নান্দার ন্যাচারাল এবিলিটি। এটা নান্দাকে তুমি নিচ থেকে ক্রিয়েট করে উঠিয়ে বল তৈরি করে আবার নিজে গিয়ে, দিস ইজ, ওইখানে নান্দা ঝোলাবে। নান্দা উইথ দ্য বল একদমই বাজে, নান্দা অফ দ্য বল খুব ভালো, অফ দ্য বল রানগুলো খুব প্রপার নেয়, এবং পজিশনিং সেন্স নান্দার মারাত্মক। সেইটা আমরা করছি না, আমরা নান্দাকে নিচে আবার ডিফেন্সেও খেলিয়ে দিচ্ছি নান্দাকে। আচ্ছা 1 মিনিট অভিষেক, আমি একটা জাস্ট কথা বলছি এরপরে তোমার ওই কথা ধরেই, মানে মেইন যেটা কোয়েশ্চেনটা ছিল অভিরূপে, সেটা হচ্ছে কি ওই জার্সির মানে এটা নিয়ে। জার্সির, হ্যাঁ বলে না, তুমি বলে না, অনেক বলে না। না আমার কিছু বলে, আমি তোমাকে ওইটাতেই মানে ওইটাই ওটা নিয়ে তারপর জার্সি, ওইটাই তো আমি বোঝাতে চাইছি যে জার্সির ভার একটা প্লেয়ার তখনই বইবে যখন তাকে প্রপার জায়গায় খেলানো হবে, যখন সে তার বেস্টটা দিতে পারবে। একটা প্লেয়ারকে তুমি তোমার যে 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 লজিকের অ্যাকচুয়ালি যে লজিক এক্সিস্ট করে না পৃথিবীতে, সেই লজিকে তুমি খেলিয়ে যাচ্ছ, and you are expecting your players to give 100%. Sorry boss, this is not a logic. I don't buy your logic, as simple as that. আর সেখানে তোমরা বলতে পারো না, একটা প্লেয়ারকে দোষ দিতে পারো না যে সে তার জার্সির ভার বোঝে না। আই এম সরি টু সে, এখানে প্লেয়ারদের আমি দোষ দেবো না, এখানে আমি কোচকে and only আমি কোচকে ব্লেম করবো। দ্য কোচ ইজ টু বি ব্লেমড, না একদম দেখো কোচিং স্টাফের, আমি ওই তোমার কথা ধরে দুটো কথা বলবো। সেটা হচ্ছে গিয়ে, এটা আগেও আমরা বলেছি, বিশেষ করে বড় ক্লাবগুলোতে একটা মানে স্পোর্টস সাইকোলজিস্ট থাকার খুব দরকার। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে কি, যেটাকে লোকে বলছে জার্সির ওয়েট বোঝা, সেটা আলটিমেটলি মোটিভেশন, মানে প্রফেশনাল টার্মে। তো সেটাও কিন্তু কোচ এবং কোচিং স্টাফের মানে রেসপন্সিবিলিটি, সেটা প্লেয়ারদের মধ্যে আনা। এটাই তুমি বলছো তো অভিষেক? তুমি মোটিভেশনের কথা বলছো, আমার একটা কথা আছে, আমি একটু ডেভিলস অ্যাডভোকেট খেলি, মানে আমি একটু একটা পার্সপেক্টিভ আমি না বেশ কিছুদিন সবাই আমরা হতাশ, তো আমি কয়েকটা মানে জিনিস ভাবছিলাম যে কার্লাস রিসেন্ট পাস্টে কি বলেছেন, উনি কি করতে চান। উনি না ওই শিলং লাজং ম্যাচের পরে যে একটা প্রেস কনফারেন্স দিয়েছেন, উনি হিজাজিও বলেছিল যে ডিফেন্সিভলি অনেক কিছু করেছেন, ঠিক আছে, মানে ডিফেন্সিভলি অনেক ইনপুট দিয়েছেন, অনেক ইনফরমেশন দিয়েছেন। তো ওনার মনে হয়েছিল যে আমি না এক্সিকিউট করবো এইগুলো, তারপরে আমি অ্যাটাকিং এ খেলতে যাব। কিন্তু এখানে না ওনার গেম রিডিং বা উনি যে আজকে যেই ধরনের মানে একটা ইমম্যাচিওর ট্যাকটিক্স আমি বলবো, এইগুলো যেই জিনিসগুলো করছেন না, খুব ইমম্যাচিওর জিনিস করে ফেলছেন। কারণ আমার মনে হয় কোথাও না কোথাও এখানে কার্লোস কোয়াদ্রাতকে বুঝতে হবে, বিগ পিকচারটা দেখতে হবে, যে আমাদের এখন জিততে হবে ম্যাচ। আজকে কিন্তু আমাদের টিমের মধ্যে এই যে উনি এক্সপেরিমেন্ট বা উনি শুধু ডিফেন্সে ফোকাস করে একটা মানে ডিফেন্সিভ খেলা খেলিয়ে গেলেন, ঠিক আছে, এতে কিন্তু টিমের ওভারঅল ক্ষতি হচ্ছে। কারণ আমাদের পোটেনশিয়ালিটি টিমের কিন্তু, যেটা সবাই আমরা বলি ওভারঅল, আজকে বিষ্ণু আমার নামার পরে কেন ফ্লুইডিটি বাড়লো, কারণ আমাদের কিন্তু স্ট্রেংথ সামনে আছে। আমাদের কাছে কিন্তু এখন মানে আইএসএল এর সেরা ডিফেন্ডার নেই,
বা আমাদের কিন্তু হিজাজি কিন্তু বেস্ট ডিফেন্ডার না আইএসএল এর, বা আমাদের কাছে ইন্ডিয়ান স্কোয়াডও ওরকম নেই যারা আর কি ইন্ডিয়ার বেস্ট প্লেয়ার। হয়তো একজন আছে, তারা সে হয়তো নেক্সট ম্যাচ বা তার পরের ম্যাচ থেকে হয়তো খেলতে পারে, ইফস অ্যান্ড বাটস আছে। কিন্তু আমি এখন যে কারেন্ট স্কোয়াড, সেখানে কিন্তু আমার স্ট্রেংথ অনুযায়ী খেলতে হবে। আমি খেলবে পূজন, খেলবে ইন্ডিয়ান সেন্টার ব্যাক খেলবে, আশা দেখা যাক কি হয়, নিশ্চয়ই খেলবে আশা আরে করি। একদিন না একদিন তো খেলবে, সেটা তো এই ভয়টা আছে, এই যে একদিন না একদিন খেলবে, এই ভয়টা অনেকের মনেই আছে। এনিওয়ে কন্টিনিউ করে, আমি তো বলছি তাড়াতাড়ি খেলবে। তবে ওবি এটা কিন্তু খুব একটা মানে ইন্টারেস্টিং মানে জায়গায় পৌঁছে গেছে, কারণ কার্লোস কোয়াদ্রাতকে কিন্তু মানে পুরো একদম গান পয়েন্টে এখন, মানে ওইভাবে আমি যদি দেখতে আমি চাই। আমি একটা কথা বলি, একটা যেটা জায়গায় বলছে এটা এঞ্জেলস অ্যাডভোকেটই, বুঝছো তো? এটা কিন্তু এখন মানে অনেকেরই ওই থটটা আছে, এটা তুমিও বলছো বেসিক্যালি। যাই হোক, হ্যাঁ অভিজিৎ কি বলছিলে? আরেকটা জিনিস বলি, কার্লোস কোয়াদ্রাতে যেটা আমার সবচেয়ে বড় খারাপ লেগে যাচ্ছে, কন্টিনিউ এক নম্বর এডউইন সিডনি ভ্যান। আমাকে একটা কথা বলো, তোমরা তো এর আগে এডউইন সিডনি ভ্যান্স বলে খেলা দেখেছো, এডউইন সিডনি ভ্যান্স বলে থেকে রাকিব ভালো? আই ডোন্ট বাই ইট। এর প্রশ্নই করেছে এখানে মহুয়া প্রশ্নটাই করেছিল যে ভ্যান্স পল এবং রাকিব সিডনি ভ্যান্স বলে থেকে রাকিব ভালো? একটা আমি তো এখনো বলছি উই উইল পে ফর ইট, আমরা এডউইন সিডনি ভ্যান্স বলকে ছেড়ে দিলাম, উই উইল পে ফর ইট। একটা ভালো প্লেয়ারকে আমরা ছেড়ে দিলাম বিকজ অফ দিস ইম্যাচিওর স্ট্র্যাটেজি অফ আওয়ার কোচ। আমরা একটা ভালো কোচকে ছেড়ে দিলাম, ভালো প্লেয়ারকে ছেড়ে দিলাম। না দেখো, আর অ্যাডিশনালি কয়েকটা জায়গা নিয়ে আমারও কনসার্ন আছে। আচ্ছা পূজন বলো। না সরি, তুমি বলে নাও, আমি বলছিলাম। বলে না শোনক, বলো, তারপর পূজন বলো। হ্যাঁ বলো। ব্যাপারটা হচ্ছে এক নম্বর হচ্ছে এখন যেহেতু কার্লোস কোয়াদ্রাতকে প্রায় দেড়খানা সিজন হতে চললো দেখছি, মানে সরি টু সে আই ডাউট ইফ হি ইজ গুড অ্যাজ এ ম্যানেজার। মানে তুমি ওর সিভিটা দেখবে, যে কেউ ওখানে দেখবে, ও কিন্তু ম্যানেজমেন্ট মানে টিম ম্যানেজ করছে কিন্তু খুব কম দিনই হলো। ও কিন্তু কেরিয়ার ম্যানেজ মানে টিমের ওই টেকনিক্যাল বলো বা ম্যানেজার দিয়ে শুরু কিন্তু করে। কেন বলছি, ইস্ট বেঙ্গলের আরেকটা প্রচন্ড বড় প্রবলেম হয়ে গেছে, ইস্ট বেঙ্গল একটা সেট পিস কাজে লাগাতে পারছে না। এতগুলো কর্নার, নট ইভেন এ সিঙ্গেল কর্নার আমার মনে হয়েছে যেটা গোলকিপার মানে 50-50 পজিশনে আছে, যে গোলকিপারও মানে মানে জায়গা ছেড়ে বেরোতে ভয় পাবে, বা এমন একটা বলও আমি এখনো দেখতে পাইনি যেটা হচ্ছে কোনো আমাদেরই টিমের ডিফেন্ডার হোক, স্ট্রাইকার হোক, মিডফিল্ডার হোক, যে হচ্ছে অ্যাটাক করে গোলের মানে কনভার্ট করতে পারবে। প্রত্যেকটা মানে ক্রস তুলছে, অপোনেন্টের টিম বারবার ওটাকে বের করে দিয়ে চলে যাচ্ছে, আর এমন পজিশনে বের করছে পিছনে বক্সের বাইরে দাঁড়িয়ে থাকা যে ম্যানটা মানে যদি সেকেন্ড বল ইন্টারসেপ্ট করতে যায় সেরকম কোনো স্কোপ নেই। কিছু ডিসিশনে প্রচন্ড ডাউটফুল। আমি একদমই এগ্রি করি তোমার সাথে। আমার যেটা আমার মনে হয়, দেখো আমার যেটা লাগছে খেলাটা খুব মানে মাইনিউটলি ভেবে চিনতে। কার্লোস কোয়াদ্রাত লাস্ট 3টে ম্যাচে না মানে আমি এডউইন থাকলেও এই স্ট্র্যাটেজিতে খেললে কত ডিফারেন্স হতো আমার ডাউট আছে। কারণ লাস্ট 3টে ম্যাচে আমি বুঝতে পারছি না যে উনি কি করতে চাইছেন, মানে ওনার যে ইন্টেন্টটা কি। অনেক সময় মানে এটা আমি ওই অল্টিনেসারের ম্যাচ থেকে আমি দেখেছি, অল্টিনেসারের ম্যাচে এত চান্স মিস করেছে ফার্স্ট হাফে, আর একটা মানে প্রিম্যাচিওর, তখন হয়তো ইনজুরি প্রবলেম ছিল উনি বলেছিলেন। তারপরের ম্যাচে শিলং লাজং ম্যাচে সব থেকে বড় ভরসা আমরা মানে তুমি জানো যে আমি মনে ডিফেন্স নিয়ে কথা হচ্ছিল, কিন্তু অ্যাটাকে আমরা গোল করতে পারছিলাম না। আমরা দেখছিলাম যে মাদি তালাল আর ওদের কম্বিনেশনটা কিন্তু হচ্ছিল না কোথাও না কোথাও। তো আমার মনে হয় যে কার্লোস কোয়াদ্রাতকে এই জিনিসটা বুঝতে হবে আজকের দিনে দাঁড়িয়ে একটা সেট 11 বানাতে হবে প্রথম। ওনার কোনো সেট 11 আমি এখনো অব্দি বুঝতে পারছি না যেটা উনি খেলাবেন, এবং সেই 11টা প্লেয়ার, যে 11টা প্লেয়ার প্লাস 5টা 16টা প্লেয়ার যারা খেলবে, তাদের রোলটা প্রপারলি ডিফাইন করা উচিত। প্লেয়াররা যে এত ক্লুলেস লাগছে আজকে, তুমি দেখবে প্লেয়াররা দাঁড়িয়ে অ্যাটাক করছে। তুমি তো মাঠে ছিলে যখন আমাদের গোল দরকার, দাঁড়িয়ে অ্যাটাক করে। আজ মোহামেডান যখন গোল খেয়ে গেছিল, ওরা মানে রীতিমতন চার্জ করছিল বলের জন্য, বল অ্যাটাক। আমাদের প্লেয়ার গুলো দাঁড়িয়ে অ্যাটাক করছে, থার্ড ম্যান মুভমেন্ট নেই। আজকে এখানেই আমি অবাক হয়ে যাই যে কোথাও না কোথাও কোনো থার্ড ম্যান মুভমেন্ট নেই। মানে ওই যে একটা মানে ইন্টেন্সিটি বাড়াতে হবে, যে গোল চাই, জিততে হবে, সেই ইন্টেন্সিটি বাড়ানোর জন্য যেই জিনিসগুলো করা দরকার, সেই ইনস্ট্রাকশনটা কোচের তরফ থেকে আসছে, নিশ্চয়ই প্লেয়াররা করবে। সেটা কেন হচ্ছে না? সেই জন্য আমার মনে হয় যে প্লেয়াররাও মানে কোথাও না কোথাও কনফিউজ, কারণ ম্যাচের আগে যে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়
সেটার সাথে ম্যাচের মধ্যে আদেও কি কোনো ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে কি হচ্ছে না আমি জানি না। সাইড লাইনে তোমরা আরো ভালো দেখেছিলে ওই দিন। এখানেই আমার সব থেকে বড় প্রশ্ন হয়ে যাচ্ছে যে কার্লোস কোদ্রাত কেন এই জিনিসটা বুঝতে পারছেন না যে প্লেয়ারদের রোলটা আমাকে ডিফাইন করে দিতে হবে। প্লেয়াররা প্রচন্ড ক্লুলেস লাগছে লাস্ট 3টে ম্যাচ ধরে। আর এটাই আমার কথা বলি, আমি তোর সঙ্গে অ্যাড করছি পূজন আরেকটা কথা। একটা তোর সেট 11 তখনই থাকবে যখন তোর একটা পারফেক্ট স্ট্র্যাটেজি থাকবে। যার কোনো স্ট্র্যাটেজি থাকবে দ্য রিয়ালিটি ইজ দিস। এটা তো তুই মানবি যে আমার কাছে যখন একটা স্ট্র্যাটেজি আছে যে দিস ইজ মাই প্ল্যান এ, প্ল্যান এ না হলে প্ল্যান বি, প্ল্যান বি না হলে প্ল্যান সি, প্ল্যান সি না হলে প্ল্যান ডি, এরকম তো আমরা সব জায়গায় একটা করে প্ল্যান বানিয়ে এগোই। অ্যাটলিস্ট 3টে বাফার প্ল্যান তো রাখতেই হয়। তখনই যখন আমার ফার্স্ট 11 কখন আমি করতে পারবো, যখন আমার এই প্ল্যান অলরেডি চক আউট থাকবে আগে থেকে। উনি যে সেদিনকে প্ল্যান গুলো দেখিয়েছে, মাদিকে স্ট্রাইকার খেলে দিচ্ছে, তারপর আবার 3-5-2 চলে যাচ্ছে, প্রথমে 4-2-3-1 চলে যাচ্ছে। এইগুলোকে প্ল্যান বলেন, দিস ইজ জাস্ট মানে ট্রায়াল এন্ড এরর মেথড করছেন উনি মাঠে। মনে হচ্ছে যেন উনি লাল আর মহেশের পজিশনটাও বলে অভিষেক, লাল কেও ডিফেন্সে সব মহেশকে লেফট ব্যাক থেকে হঠাৎ করে, সরি লেফট উইং থেকে হঠাৎ করে রাইট উইং, হঠাৎ করে অ্যাটাকিং মিডফিল্ডার, হঠাৎ করে সেন্ট্রাল মিডফিল্ডে খেলাচ্ছে। মানে উনি কি যে চাইছেন উনিই জানেন, উনি ছাড়া কেউ জানেন না। এবং একটা লাস্ট সিজন থেকে একটা ঘটনা তোমাদের রিমাইন্ড করাতে চাই। কুয়াদ্রাত আজ অব্দি যে কটা ম্যাচ খেলিয়েছে না, দ্য বেস্ট ম্যাচ হি প্লেড ওয়াজ এগেনস্ট মোহনবাগান। যখন প্রথমবার মোহনবাগানকে হারালাম আমরা, দ্যাট ওয়াজ এ 4-4-2 ফরমেশন। সেইখানে আমার যতদূর মনে পড়ছে সেকেন্ড স্ট্রাইকার মানে বাঁদিকের বা ডান দিকের কোন একটা স্ট্রাইকার নন্দকুমার শেখার খেলছিল, সেকেন্ড স্ট্রাইকার খেলেছিল 4-4-2 এক্স্যাক্টলি, যেখানে আমি পাশে গোলটা করলো এক্স্যাক্টলি। আমি যেখানে আরেকটাও জিনিস তুমি মনে করে দেখো, নন্দকুমার সেকেন্ড মানে আমাদের প্রথম আইএসএল এর ডার্বিটা যেটা হলো ঠিক সুপার কাপের পরে, যেখানে লিটারালি আমরা দুর্দান্ত ফুটবল খেলেছিলাম, ওখানেও 4-4-2 খেলেছিল। উনি খুব ভালো স্ট্র্যাটেজি করেছিল, যেখানে উনি হাট করে নান্দাকে একটু পেছনে এনে উনি ওই কি ছেলেটার নাম বলো, ব্যাঙ্গালোর থেকে এসেছিল এখন এতে চলে গেছে, কি যেন নাম, ও আচ্ছা গোলটা করলো, প্রথম গোলটা করলো অজয় ছেত্রী। ফাট করে অজয় ছেত্রীকে 4-4-2 এ একটা স্ট্রাইকার খেলিয়ে দিয়েছিলাম, ফাট করে অজয় ছেত্রী গোলটা করে দিয়ে তখন উনি ডিফেন্সে নিয়ে চলে আসলো। এই যে উনার এই যে স্ট্র্যাটেজি গুলো ছিল তখন, যেটার জন্য ভালো লাগতো, সেটা কোথায়? উই ক্যানট ফাইন্ড দ্যাট। না দেখো, আমার মনে হয় কার্লোস কোদ্রাতের বেস্ট স্ট্র্যাটেজি ছিল 5-0 ম্যাচটা, যেটা নর্থ ইস্টকে হারিয়েছিল। হ্যাঁ এক্স্যাক্টলি খেলেছিল ওই ম্যাচটায়, কারণ ওই ম্যাচে ও যে সাবস্টিটিউট গুলো করেছিল অসাধারণ। তো এইগুলো নিয়ে মানে আমি বুঝতে পারছি না এখানেই, কারণ ওই সময় না ওই ফেজটাতে প্লেয়াররা জানতো কি করতে হবে, নন্দকুমার জানতো কি করতে হবে। আজকে নন্দকুমার বুঝতে পারছে না কি করতে হবে, মহেশ ক্লুলেস লাগছে, ঠিক আছে। আজকে আমি মানে বুঝতে পারছি না যে হিজাজি মেহের যখন মানে এই ফাউল গুলো করছে, ও বারবার করছে, মানে ও মানে এটা কিন্তু খুব বাজে জিনিস। আগের দিন পুরো একটা জিনিস বারবার করে গেছে, সেটা হচ্ছে ওদের যে মিডফিল্ডারটা যে খেলাটা কন্ট্রোল করছিল অ্যাকচুয়ালি, সে যতবার বল নিয়ে ঢুকতে যাচ্ছে হিজাজি বারবার গিয়ে ওকে জড়িয়ে ধরার চেষ্টা করছে। এবং ওর বডি শেপিং এতটা ভালো ছিল, আমি আগেও বললাম, ও এতটা বডি শেপিং ভালো ছিল না, হিজাজিকে কিছুতেই মানে বডিতে নিতে দিচ্ছে না। এবং ওই করতে গিয়ে হিজাজি একাধিকবার ফাউল করেছে মানে শুরু থেকে, উইচ ইজ মানে 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 চোখে লাগছিল রীতিমতো। একদমই তাই। আমি জানি না, দেখো আমি এখনো জানি না, আমি খুব একটা, আমি চাই ইস্ট বেঙ্গল জিতুক, তো কোচ চেঞ্জ হোক না হোক আমি চাই ইস্ট বেঙ্গল জিতুক। কোচ চেঞ্জটা আমি চাইছি না, কারণ কোচ যদি 5 ম্যাচ পরে গিয়ে চেঞ্জ করতে হয় তার মানে কিন্তু সিজন অলমোস্ট ঘেটে গেল। সেই জন্য আমিও চাই যে এখনই সেকেন্ড ম্যাচ থেকেই সাকসেস পাই আমরা, এই কোচের আন্ডারেই পাই, এটা তো ভেতর থেকে এটাই চাই। কিন্তু প্র্যাকটিক্যালি সেটা কতটা পসিবল হবে সেটাও একটু দেখার ব্যাপারটা। যাই হোক, দেখা যাক। না যদি করতেই হয়, ডু ইট টুয়ার্ডস দ্য বিগিনিং অফ দ্য সিজন। পরে গিয়ে আরেকজন এখানে একটা ভালো জিনিস মারবে, এটা ব্লেসিং ইন ডিসগাইজও হতে পারে। যা দেখো আজকে যদি ম্যাচটা ক্লেটনের ওটা ধরো গোল হয়ে যেত, 1-1 হতো, এত কি রাত হতো, এত কি লোকেদের আমার মনে হয় একটু সংখ্যায় কম হতো, কিন্তু কোথাও না কোথাও কনসার্ন গুলো কিন্তু কমতো না, পূজন কনসার্ন কমতো না, কিন্তু এই রাগটা একটু কম হতো, ঠিকই বলতো। তো এই জিনিস তবে আমার বক্তব্য একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু পুরো 1 সিজন 5 ম্যাচেস নাও, ঠিক আছে, ইটস নট লাইক অনলি 5 ম্যাচেস। তো ওইটা আমার সবচেয়ে বেশি করাচ্ছে যে একটা সিজন পুরো পেলো
কি কি উইকনেস ছিল জানতে পারলো, সেইগুলোকে কভার আপ করার জন্য ট্রান্সফার উইন্ডো পেলো, ইনভেস্টমেন্ট পেলো, ম্যানেজমেন্ট কাজ করলো। নাও উই শুড সি ইট বিং রিফ্লেক্টেড অন দ্য পিচ, মানে আমরা খেলার মাঠে ওটা প্রতিফলন চাই। হ্যাঁ, বলে না অনুপ, তোমার কথা দিয়ে আমি আরেকটা করে দেখো, এটাই এবছর আমাদের ম্যানেজমেন্ট যা কাজ করেছে, সিরিয়াসলি এর থেকে ভালো কিছু আর কোনো ম্যানেজমেন্টের থেকে আশা করা যায় না বস, যায় না। একটা সিজনে তো একটা ট্রান্সফার উইন্ডো তো অসম্ভব। তুমি যা চেয়েছো তাই পেয়েছো। এরা মানে সেই বাপের বাউন্ডুলের সন্তান হয় না, যে যা চাইছে তাই দিয়ে দিচ্ছে বাবা, সেরকম করেছে। হরিলুডের বাচ্চাদের মতোই প্লেয়ার পেয়েছে হরিলুডের। আমার তো মনে লিটারালি ব্রেকিং দ্য ব্যাংক যদি টার্ম থাকে, সেই টার্মটা ইউজ মানে একদম জিকসন সিংকে তোমার দরকার, তুমি বলেছো হাইয়েস্ট এভার ট্রান্সফার ফি দিয়ে জিকসন সিংকে ম্যানেজমেন্ট এনে দিয়ে দিয়েছে তোমাকে, আর কি দেবে ম্যানেজমেন্ট তোমাকে? তুমি বলেছো আমার মাদিতালালকে চাই, মাদিতালালের পেছনে আমরা তো সবাই জানি চেন্নাইও মাদিতালালের পেছনে ছিল। ইস্ট বেঙ্গল যা অফার দিয়েছে মাদিতালালকে, তো মার্কাস নিজেই বলেছে ইস্ট বেঙ্গল যা অফার দিয়েছে মাদিতালালকে, মাদিতালাল না বলতে পারিনি। হ্যাঁ দেখো, প্লেয়ারটা আর আলাদা আলাদা করে যাওয়ার কিছু নেই, কারণ দেখো তালাল তিনি মানে ভর্তি প্লেয়ার, ভর্তি প্লেয়ার যা তুমি তোমার রিজার্ভ বেঞ্চটাকে দেখো, যা বানিয়ে দিয়েছে এই রিজার্ভ বেঞ্চটাকে। এই রিজার্ভ বেঞ্চ যদি বললাম তো মুম্বাই, বেঙ্গালুরু বা কেউ যদি পায় না এই রিজার্ভ বেঞ্চটা, বললাম তো আগুন লাগিয়ে দিত আইএসএল। বেঙ্গালোর, যে কেউ, চেন্নাই। আচ্ছা হ্যাঁ, অভিজিৎ কিছু বলছিলে? এখানে অনেকেই কমেন্ট করছে, আমি দেখলাম যে এএফসি তে যারা ফরেনার নিয়ে বলছে, সেটা কিন্তু যেটা মানে 11 জন ফরেনারকে খেলানোর যে ব্যাপারটা রয়েছে, সেটা কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য, যেটাতে মোহনবাগান কালকে নামছে রাজস্থান রয়্যালসে। ডেফিনেটলি সেটা নিয়ে আমরা কালকে ভিডিও বানাবো। মোহনবাগানের ম্যাচ রয়েছে, হোম ম্যাচ, এবং যারা টিকিট কাটোনি, টিকিট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, কাটো, মোহনবাগানের ম্যাচ দেখো। কালকে মোহনবাগান ডেফিনেটলি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে, কঠিন একটা ম্যাচ, রাজস্থানের সাথে কালকে ম্যাচ রয়েছে, তো সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো। তবে চ্যালেঞ্জ লিগ যেটা ইস্ট বেঙ্গল খেলবে, সেখানে কিন্তু আমি যতটুকু জানি যে 6 জন বিদেশিকেই কিন্তু তুমি ফিল্ডে নামাতে পারবে, মাঠে নামাতে পারবে, এখন অব্দি কিন্তু তাই জানি। এবং চ্যাম্পিয়ন্স লিগের যে ব্যাপারটা, 7 জন নামাতে পারো, কারণ 7 জন নামানো যাবে। ওকে, 11টাই বিদেশি, পারো এফসির 11টাই ফরেনার। না বিদেশির একটা ব্যাপার মানে যেটা এএফসি চ্যাম্পিয়ন্স লিগে যে রুলটা রয়েছে, সেই রুলটাই কি এএফসি চ্যালেঞ্জ লিগেও আমি চেক করে নিব। আমরা যতদূর শুনেছি, দাঁড়াও, যতদূর শুনেছি যে যেই দেশের যেটা রুল বিদেশি, সেটাই অ্যাপ্লিকেবল হবে যে ক্লাবে। আমাদের এখানে হাইয়েস্ট নাম্বার অফ বিদেশি খেলানো যাচ্ছে, সেটা কিন্তু হচ্ছে না এই মুহূর্তে। নতুন রুল কিন্তু এই মুহূর্তে যেটা রয়েছে, যেটা যে তোমার চ্যাম্পিয়ন্স লিগ 2 তে, যে তুমি কোনো তোমার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বা কোনো কটা প্লেয়ারকে, কটা বিদেশি প্লেয়ারকে তুমি মাঠে নামাচ্ছ, তার উপরে কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই, এটা একদম শিওর চ্যাম্পিয়ন্স লিগ 2 তে। এবার সেটাই কি চ্যালেঞ্জ লিগের জন্য সেটাই কি থাকবে কিনা, সেটা আমাদের দেখতে হবে। ওটাই হচ্ছে কথা, কি মানে কোনো রেজিস্ট্রেশন যতগুলো তুমি পারো তুমি রেজিস্টার করাতে পারো বিদেশি, এবং বিদেশি যতগুলো চাইলে তুমি ততগুলোই মাঠে নামাতে পারো। দিস ইজ অ্যাজ পার দ্যাট লেটেস্ট ফিফা এএফসি রুল, ঠিক আছে? এইটাই হচ্ছে লেটেস্ট এএফসি রুল। আর পুরনো যে রুলটা ছিল, পুরনো রুলটা যেটা বলেছিল কি মানে মুখে, ওটার কোনো রিটেন কমিউনিকেশন ছিল না, কারণ যতটুকু জানি পারো এফসির কিন্তু 11টাই বিদেশি আছে। একদম, তাহলে তো সবাই খেলতে পারবে, এটা এই বিষয়ে সন্দেহ নেই। এখানে মোহনবাগান 7 জন বিদেশিকে অলরেডি নিয়ে নিয়েছে, এটা অ্যাডভান্টেজ মোহনবাগানের ক্ষেত্রে। আমাদের টুইট দেখবো, অনলি 5 জন ফরেনার খেলাতে, 5 জন কেন খেলাতে পারবে? 5 জনের এরকম কোনো, এটা অরিত্র আমার মনে হয়, এটা কি হিসেবে তুমি বলছো আমি জানি না, মানে না হলে 6 জন খেলাতে পারবে বা 7 জন, যেটা সেটা হতে পারে, বাট 5 জনটা কি হিসেবে এরকম আমার মনে হয় না। এসিএল 2 তে আমরা সব বিদেশি নামাতে পারবো। হ্যাঁ অভিরূপ, একদম সেটাই, মানে 11 জন ফরেনার 50 লাখটা করে দিও। হ্যাঁ 150 লাখটা করে দেন এসি চ্যালেঞ্জ। তো আমরা মোটামুটি সবাই বলে ফেলেছে যে মানে টিমটা নিয়ে সবাই কিছুটা হলেও ফার্স্ট রেটে। এখানে যে লিখছে সিলভাকে ফার্স্ট হাফে নামানো উচিত ছিল, ক্লেটানও আগের দিন যেটা মানে গোলটা মিস করেছে, আমার মনে হয় ক্লেটানের ওটা অ্যাটলিস্ট টার্গেটে হিট করা উচিত ছিল, তারপরে যদি গোলকিপার সেভ দিত সেটা ডিফারেন্ট ব্যাপার। তো এবং একটু আগেই কথা হচ্ছিল মাদিতালা এবং ডিয়ামান্টাকোস যেভাবে কোচ চেঞ্জ গুলো করেছে, সবাই সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি যে কোচের এখনো আমার মনে হয় যে ডেফিনেটলি আমি কোনোভাবেই এই মুহূর্তে বলবো না যে কোচকে স্যাক করা উচিত বা কিছু, আমি ডেফিনেটলি বলবো না। তবে আমার মনে হয় কার্লোস কুয়াদ্রাদের যে স্ট্র্যাটেজি, বা কার্লোস কুয়াদ্রার তো ডেফিনেটলি তার কিছু প্ল্যানিং নিয়ে তিনি আসছেন, তো সেটা আমার মনে হয় সামহাউ মানে
ওয়ার্ক করছে না ডেফিনেটলি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আগামী যে ম্যাচটা 22 তারিখে ইস্ট বেঙ্গলের যে ম্যাচ রয়েছে এগেনস্ট কেরালা ব্লাস্টার্স, কালকে কিন্তু পাঞ্জাবের কাছে 2-1 হেরে গেছে ব্লাস্টার্স। তো আমার মনে হয় সেটা একটা টাফ ম্যাচ ডেফিনেটলি। সেই ম্যাচের দিকে অ্যাড্রিয়ান লুনা রয়েছে, আমরা সবাই জানি নোয়া সাদুই রয়েছে, যথেষ্ট একটা ব্যালেন্স টিম, ভালো টিম। তো সেই জায়গাতে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলের যদি আমরা যাই মানে ফরওয়ার্ড, আমাদের তো সামনের দিকে ভাবতে হবে। নেক্সট কঠিন বেশ কিছু ম্যাচ, তারপরে গোয়া ম্যাচ, যদিও হোম ম্যাচ, তাহলে গোয়াও কিন্তু একটা যথেষ্ট ভালো টিম আন্ডার মানালো মার্কুয়েজ। তো সেই জায়গাতে তোমরা কিভাবে দেখছো এই যে ডেফিনেটলি যে ভুলগুলো নিয়ে আমরা আলোচনা করছি, তো সেইগুলো নিয়ে থেকে রেকটিফাই করে, সময় তো কিছুটা রয়েছে, প্রায় সপ্তাহখানেক সময় কার্লোস কোয়াদ্রাত পাচ্ছেন, সপ্তাহখানেকের বেশি, মানে 14 তারিখের পরে খেলার পরে আবার 22 তারিখ আমরা খেলবো। তো সেই জায়গায় তোমাদের কি মনে হচ্ছে? আমি প্রথমেই সৌনকের কাছে যাবো। সৌনক, কি মনে হচ্ছে? তারপরে পূজন, অনক, অভিষেক প্রত্যেকেই বলবে যে কি মনে হচ্ছে, কি চেঞ্জেস আনলে এই টিমটা? কারণ 3টে ম্যাচ হেরেছে, দেখো আল্টিনাসির ম্যাচ আমরা ফাইট করে হেরেছি, একটা বিতর্কিত গোলের ব্যাপারও ছিল যেখানে তো তোমার গোলটা দেয়নি, তো অনেক রকম ব্যাপার ছিল। তারপর একটা খুবই বাজে ম্যাচ গেছে আমাদের ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে এগেনস্ট লাজং। তো সেই জায়গা তারপরে আবার ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা এরকম একটা ভালোভাবে করতে পারলো না ইস্ট বেঙ্গল। এবং ইস্ট বেঙ্গলের যে ট্র্যাক রেকর্ড ইন্ডিয়ান সুপার লিগে এখন অব্দি, আমি যদি খুব ভুল না হয়, প্রথম ম্যাচ ইস্ট বেঙ্গল জিততে পারেনি এখন অব্দি, কোনো সিজনেই প্রথম ম্যাচ ইস্ট বেঙ্গল জিততে পারেনি। তো সেই জায়গা থেকে এইখান থেকে এখন তো দেওয়ালে পিঠ থেকে গেছে, তো দেওয়ালে পিঠ থেকে যাওয়ার এই সিচুয়েশন থেকে ইস্ট বেঙ্গল কিভাবে ঘুরে দাঁড়াতে পারে বলে তোমাদের মনে হচ্ছে? দেখো, ফার্স্ট যে জিনিসটা করা উচিত, মানে এটা যদিও কতটা মানে প্র্যাকটিক্যালি পসিবল হবে জানি না, সেটা হচ্ছে টিমের পুরো মেন্টালিটির ব্যালেন্সটাকে শিফট করে দেওয়া। সেটা হচ্ছে ফরওয়ার্ড প্লেইং মেন্টালিটিতে আনতে হবে। কারণ ইস্ট বেঙ্গলের হাতে যা সেট অফ প্লেয়ার্স আছে, দুজন যদি সেন্টার ব্যাক খেলায়, বিদেশি সেন্টার ব্যাক, তোমাকে সামনের দিকে ইনিশিয়ালি ইউ ক্যান ট্রাই কি ডিয়ামান্টাকসের সঙ্গে একটা ইন্ডিয়ান প্লেয়ার, বিশেষ করে নান্দাকে ইনসাইড স্পেসে খেলিয়ে, মানে আবার ওই বলছি 4-4-2টাকেই রিপিট করুক। সেখানে হচ্ছে তোমার জিকসনকেও খেলাক, সাউল ক্রেসপোকেও খেলাক, মাদি তালালকে রাখুক, দরকার হলে একটা ডিফেন্ডার চেঞ্জ করিয়ে নিয়ে একটা ইন্ডিয়ান ডিফেন্ডার খেলাক। কিন্তু পরের ম্যাচে হচ্ছে আমরা ইয়েকে পাবো না, লালচুংলুঙ্গাকে পাবো না, সেই জায়গায় আমাকে 2 ম্যান সেন্টার ব্যাকেই যেতে হবে, ওটা কিছু করার নেই। তাহলে সাউলকে প্রোগ্রেসিভ পজিশনে খেলাক, যেখান থেকে সাউল আরো বেশি করে বল বাড়াতে পারবে। তো এই জায়গায় দাঁড়িয়ে আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু নোয়া সাদুয়ের মতো ফাস্ট উইঙ্গার আছে, রাকিবের জায়গায় আমার মনে হয় দে শুড ইনক্লুড আমানসিকে। এটা শুরু থেকে একবার রিস্ক নিয়ে দেখতে হবে। মানে ফার্স্ট 25 মিনিটস বা 30 মিনিটস আমানসিকে একবার মানে শুধু মানে ফোকাস করে রাখতে হবে যে ও যাতে নোয়া সাদুয়ের সঙ্গে লেগে থাকে। মানে ওই ওল্ড স্কুল ট্যাকটিক্স, কিন্তু কিছু করার নেই। কারণ আমানের মধ্যেই একমাত্র ওই ইন্টেন্ট আর ওই কনফিডেন্সটা আছে যে অ্যাটলিস্ট মানে টেকনিক্যালি না হলেও অনেকটা মানে মোটিভেটেড হয়ে হি উইল লুক আফটার, মানে হি ক্যান চ্যালেঞ্জ নোয়া সাদুই। এবং নোয়া সাদুইকে মানে কন্ট্রোল করে তোমাকে রাখতেই হবে। কারণ ও যদি একবার যদি প্রোগ্রেসিভ পজিশনে বল যদি মানে ডিফেন্ডারকে অফগার্ড করে ঢুকতে পারে, তখন আর কিন্তু কোনো অপশন থাকবে না, মানে হি উইল কন্টিনিউ স্কোরিং। আর ও কিন্তু বক্সের মধ্যে ঢুকলে মানে ভয়ঙ্কর হয়ে যায়। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে মেক শিওর করতে হবে অপোজিট সাইডে, মানে কেরালার ডিফেন্সের মধ্যে কিন্তু প্রেসার রাখতেই হবে তোমাকে। সেটা তুমি 4-4-2 করো, আর নান্দাকে ইনসাইড স্পেসে, লেফট থেকে ইনসাইড স্পেসে খেলাও, আমাদের মহেশকে লেফট উইং এ খেলাও, দরকার হলে বিষ্ণুকে রাইট উইং এ শুরু করাও। মানে ইউ কম্বাইন এক্সপিরিয়েন্স প্লেয়ার্স এন্ড ইয়াং প্লেয়ার, যাতে টিমের একটা থ্রাস্ট থাকে শুরু থেকে। মানে এরকম মনে না হয় যে আগের ম্যাচগুলোর মতো এত লেট ব্যাক হয়ে বসে আছে, অ্যালাউ করেই যাচ্ছে। এন্ড তোমার ওই যদি অ্যালাউ করার ওরকম যদি সিচুয়েশন নেক্সট ম্যাচে করে, কেরালার এগেনস্ট নোয়া সাদুইয়ের মতো প্লেয়ারকে যদি অ্যালাউ করে, ইউ উইল পানিশ লাইক এনিথিং। এবং লাস্টে একটা জিনিস মনে রাখবে, আগের দিন যে জিসেস জিমিনেস বলে যে প্লেয়ারটা, ওর নাম জিমিনেস তো, যে তোমার আরে কেরালা যে নতুন যে প্লেয়ারটাকে কিনলো না, স্প্যানিশ স্ট্রাইকারটা, গোল করলো আগের ম্যাচে প্রীতম কোটালের পাস থেকে, ওই প্লেয়ারটা কিন্তু ভয়ঙ্কর প্লেয়ার। আগের দিন যেভাবে ওই মানে ইয়েটা মিস করেছে, আর প্রীতম কোটাল যদি বললাম তো আরেকটা যদি ওরকম পাস করে দিতে পারে, মানে ওই টাইমে কিন্তু গেট খুলতে খুব একটা সুবিধা মানে অসুবিধা হবে না। আমাদের হেক্টর ইউজ থেকে সেদিন বাড়তি দায়িত্ব থাকবে, যদি ওকে ওই স্ট্রাইকারটাকে শুরু থেকে খেলায়, তা ওকে ব্লক করে রাখার জন্য, মানে অ্যাটলিস্ট এরিয়াল বলগুলো। এবং তাছাড়া যেটা করতে হবে সেটা হচ্ছে একটু মানে ওই ডিফেন্সিভ মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে, একটু প্রোগ্রেসিভ ফুটবল খেলতে হবে। এই জিনিসগুলো কম্বাইন করলে আমার মনে হয় ম্যাচ বের করে নেওয়া যাবে এক এক। কারণ কেরালা অলরেডি একটা ম্যাচ হেরে একটু ব্যাকফুটে আছে। এবার ইস্ট বেঙ্গল যদি আউট অফ মানে আনএক্সপেক্টেড ম্যানুভার হিসেবে পুরো যদি ওদের মেন্টালিটি যা খেলে এসে যদি পুরো অপোজিটটা করতে পারে, মানে অ্যাটাকিং শুরু থেকে মানে চ্যালেঞ্জ করছে, যেরকম বিষ্ণু ওড়িশার এগেন্সে মনে আছে
বাঁশি বাজার সঙ্গে সঙ্গে খেলা শুরু হতে তো কাঁপতে কাঁপতে গোল দিয়ে বেরিয়ে গেছে। ওদের গোলকিপার মানে রেডি হওয়ারও টাইম পায়। ওই রকম পজিশনে ইউ হ্যাভ টু ক্যাচ অপোনেন্ট অফ গার্ড। এবং আরেকটা জিনিস, যদি কোনো কারণে ইফ ইউ স্কোর দ্য ফার্স্ট গোল, তুমি ওই আবার সেই মানে সেই শাটার ফেলে দিয়ে আমি অপেক্ষা করছি, ডিফেন্ড করে যাচ্ছি, ওই মেন্টালিটিতে গেলে হবে না। তুমি শোনো, জেমিনেজের কথা বলছিলে, জেমিনেজ প্রীতম কোটালের পাশ থেকে যেটা গোল করলো, বলছি তো, অসাধারণ হ্যাঁ ছিল। জেমিনেজ। এবং মানে আমি একটা উদাহরণ দিচ্ছি জাস্ট, মানে আমরা এই তো তিন প্রধানের খেলা নিয়ে আলোচনা করলাম, অ্যাকচুয়ালি আমাদের আরেকটা টিম মানে আরেকটা ম্যাচও ইনক্লুড করা উচিত ছিল ডিসকাশনে, সেটা হচ্ছে কেরালা আর হচ্ছে পাঞ্জাব পিএফসির ম্যাচটা। মানে আমি খেলাটা হয়তো শেষ 20 মিনিট দেখতে পেয়েছি, কিন্তু বললাম তো 20 মিনিটে মানে এত টান টান ম্যাচ আমি খুব কম, মানে আইএসএল এর ম্যাচ আমি খুব কমই দেখেছি। মানে দুটো টিম কন্টিনিউয়াসলি চেন্নাই উড়িষ্যাটা ওরকমই আছে, চেন্নাই উড়িষ্যাটা ওরকমই হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, চেন্নাই উড়িষ্যাটা তো ছেড়ে দাও, ওটা তো মানে ভয়ঙ্কর ছিল। মানে উড়িষ্যাকে মানে মনে হয় প্রথম কোনো টিম এসে মনে হয় ঘরের মাঠে হারিয়ে গেল, মনে হয় এরকম কিছু আগের সিজনে আনবিটেন ছিল উড়িষ্যা, হ্যাঁ, হ্যাঁ, একমাত্র ইন্ডিয়ান সুপার লিগে। উড়িষ্যার মাটিতে গিয়ে আগের বারে কারা কি করেছিল সেটা তো জানি আমরা সুপার কাপে। এনিওয়ে বলো। আর এবারও হবে। হবে। ব্যাপারটা হচ্ছে হওয়া সম্ভব, আমি 100% মনে করি ইস্ট বেঙ্গলের সেই ক্ষমতা আছে। ওয়ান অফ দ্য মোস্ট ব্যালেন্স টিম, মানে তুমি ফার্স্ট টিম দেখো, তুমি রিজার্ভ টিম দেখো, তোমার এই যে ছেলেগুলো সেকেন্ড হাফে যদি শেষের দিকে নেমে লাস্ট 20 মিনিটে ইন্টেন্টটা দেখাতে পারে, এই ছেলেগুলোকে তুমি যখন মানে খেলার শুরুর দিকে নামাবে তখন তাহলে ডিফারেন্সটা টের পাবে। ব্যাপারটা হচ্ছে আমাদের টিমের মধ্যে না ওই এনার্জিটা দরকার, এনার্জিটা মিসিং। হয়তো অনেক বড় বড় প্লেয়ার আছে কিন্তু এনার্জিটা মিসিং। এনার্জি না, ফুটবল মাঠে যারা খেলেছো তারা জানো প্রচন্ড ছোঁয়াচে জিনিস। মানে দুজন যদি দেখানো শুরু করে না, আলটিমেটলি দেখবে সবার মধ্যে আস্তে আস্তে ব্যাপারটা সংক্রামক রোগের মতো ছড়িয়ে গেছে। এটা কিন্তু মানে টেকনিক্যাল ব্যাপারের পার্ট নয়, কিন্তু একটা মারাত্মক ফুটবলের পার্ট, যেটা মানে ওই কি বলে ওই যেটাকে মানে মেজার করা যায় না, কিন্তু এটা আছে। ওই যে আমানত সিংয়ের নামাটা, এবং আগের সিজনে মনে করে দেখো মোহনবাগানের যে ম্যাচটায় জনি কাউকে মতো প্লেয়ারকেও গুটিয়ে দিয়েছিল প্রায়, সায়ন আর বিষ্ণু মিলে। এই গ্লিমসেস গুলো আছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিকেশন যে হিয়ার ইউ ক্যান গেট ইট রাইট। তা যদি এরকম হচ্ছে বারবার, ওয়াই নট ফ্রম দ্য ফার্স্ট? একদম। এই মুহূর্তে আমাদের মধ্যে জয়েন করেছে মোহনবাগানের নতুন বিদেশি, তো আশা করি ও বাংলা বোঝে। তো সেই ক্ষেত্রে ওকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, যারা এখন অব্দি সাবস্ক্রাইব করনি, এবং লাইক করনি যারা স্ট্রিমটাকে দেখছো এই মুহূর্তে, লাইক করে দিও। পূজন, কি মনে হচ্ছে, তারপরে আমি অনকের কাছে আসবো, যে এই যে ব্যাপারগুলো নিয়ে আমরা প্রবলেমগুলো নিয়ে আলোচনা করলাম অ্যাজ এ সাপোর্টার, অ্যাজ এ ফ্যান, সামনে বেশ কিছু কঠিন ম্যাচ, ব্লাস্টার্সের অ্যাওয়েটা খুব ডিফিকাল্ট হতে চলেছে ইস্ট বেঙ্গলের জন্য, বিকজ আমরা সবাই ইউ অল নো দ্যাট যে ব্লাস্টার্সের একটা বিশাল বড় হোম সাপোর্ট থাকবে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে ব্লাস্টার্সের নেক্সট ম্যাচ কিভাবে দেখছো ইস্ট বেঙ্গলকে? দেখো, আমার মনে হয় ইস্ট বেঙ্গলের ইন্ডিয়া যে কোনো টিমকে হারানোর ক্ষমতা আছে। ব্যাপারটা হচ্ছে যে ওয়েন কয়েলের যেরকম মানে দেখবে খেলাটা যখন জামশেদপুরেও ছিল, প্রত্যেক খেলাটা কিন্তু প্রথম মিনিট থেকে প্রথম সেকেন্ড থেকে শুরু হয় হুইসেল বাজানোর। ওই প্রথম একটা আমি পুরো পিছনে থেকে গেলাম, ব্যাক পাস খেললাম, তারপরে ধীরে ধীরে আমি অ্যাটাক করবো 70 মিনিটের পরে প্রিয়াং প্লেয়ার্স দেন, আমি এরম ভাবে হবে না। প্রথম মিনিট থেকেই আমাদের কিন্তু জেতার জন্য খেলতে হবে। মানে আইদার উনি খুব বেশি ভাবছেন মানে এই টিমটাকে নিয়ে, মানে এত বেশি ভেবেছেন যে সিম্পল জিনিসগুলো ঠিক হচ্ছে না। এটা মনে হচ্ছে যে উনি যে মাদিতালালকে নামাচ্ছেন, ডিমিকে তুলে, মানে এটার পিছনে হয়তো প্রচন্ড বেশি ভাবনা আছে ওনার, কোনো একটা প্র্যাগমেটিক, যেটা একদমই মানে সাকসেসফুল হচ্ছে না, বা উনি যেই জিনিসগুলো করতেন সেগুলো একদমই ঠিক হচ্ছে না। তো সেই অর্থে আমার যেটা মনে হয় যেটা করতে হবে আমাদের, প্রথম মিনিট থেকে সিম্পল জিনিসগুলো আগে ঠিক করি। ঠিক আছে, সিম্পল ফুটবল খেলবো টিমের স্ট্রেংথে। ঠিক আছে, আমাদের যা যা অপশনস আছে, যদি আমাদের দেখো দুটো ফরেন সেন্টার ব্যাকে যেতেই হবে, কিছু করার নেই। ঠিক আছে, কিন্তু তার সামনে কিন্তু যদি আমি সৌভিক আর জিকসন, যেহেতু আজ জিকসনকে এনে তো আমাদের লাভ হয়েছে টিমে, এত ভালো একটা চেহারার প্লেয়ার, এত ভালো একটা প্লেয়ার সিডিএম, যে বলটাকে হোল্ড করতে পারে, ভালো পাস দিতে পারে, তার সামনে একটু অ্যাটাকিং অপশন দিতে হয়। সেটা বিষ্ণুকে নামিয়ে দিই, কিংবা আমরা যদি নন্দাকে একটা রোল ডিফাইন করে ভালো মতন করে বুঝিয়ে দেওয়া হোক, সে নন্দাকে মহেশকে ইউজ করি বা বিষ্ণুকে একসাথে ইউজ করে, আমাদের কিন্তু ওদের সামনে কিন্তু অ্যাটাকিং প্লেয়ার রাখতে হবে। যদি সাউল ক্রেসপোকে না নামিয়ে আমরা অ্যাটাকে যেতে চাই মাদিতালাল আর ডিমিকে নিয়ে, আমাদের কিন্তু এরকম একটা কিছু করতে হবে। কারণ আমার মনে হয় না দুটো সেন্টার ব্যাক ছাড়া খুব একটা অপশন আছে, একটু রিস্ক হয়ে যাবে ওই দিন। কারণ যেহেতু ওদের এত ভালো, আবার সাদিকুর মতন প্লেয়ারও আছে বেঞ্চে, তো সরি সাদিকু নেই, কি জানো, নোয়া সাদোইয়ের মতন, নোয়া সাদোয়ের মতন প্লেয়ার আছে। তো এরা ডেঞ্জারাস প্লেয়ার, এরা যখন তখন মানে একটুখানি মার্জিন অফ এরার হলেই এরা ইউজ করে দিতে পারে। আগের দিন একটা ম্যাচে মনে আছে তোমাদের,
ওটা অফসাইড ছিল, হিজাজির সামনে দিয়ে তোমার ওই ও বাবা। পরেরা ডিয়াস কিন্তু গোল করে দিয়েছিল একটা, যদি ওটা অফসাইড ছিল। ওইটুকু ফ্র্যাকশন অফ এ সেকেন্ডে একটা মিস্টেকে কিন্তু ওটা যদি একটু পিছনে প্রচুর ক্যাজুয়াল ওই জায়গাটাতে, মানে প্রচুর ক্যাজুয়াল লেগেছে হিজাজিকে, মানে যাই হোক। হ্যাঁ exactly. এই জায়গাগুলো এবং আমাদের লক্ষ্য করি, এই জায়গাগুলো লক্ষ্য করে কিন্তু আমাদের ডিফেন্সিভলি স্ট্রং খেলতে হবে, কিন্তু সামনে কিন্তু আমাদের অ্যাটাকিং অপশন বাড়াতে হবে। আমার মনে হয় না যে সাউল, সৌভিক আর জিকসন এদেরকে যদি আমরা আবার নামাই এরকম ধরনের একটা যদি স্ট্র্যাটেজিতে রাখি কি 70 মিনিটের পরে আমরা অফেন্সিভ ফুটবল খেলে জিতবো, এরকম ভাবে হয় না। খেলাটা 90 মিনিটসের হয়, 20 মিনিটের ফুটবল হয় না। 90 মিনিট আমাদের ভালো খেলতে হবে, অপটিমিস্টিক খেলতে হবে, আর 90 মিনিট জেতার জন্য খেলতে হবে। তাহলে গিয়ে আমার মনে হয়, কারণ এই টিমের মধ্যে তো এবিলিটি আছে যে যারা গোল, আলটিমেটলি উই হ্যাভ টু স্কোর টু উইন। আমরা ডিফেন্সিভলি ভালো খেলে কিন্তু ড্র করতে পারি, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আমাদের অ্যাটাকে যদি আমরা ভালো না খেলি তাহলে ম্যাচ জিততে পারবো না। এবং সেই জায়গায় কিন্তু অ্যাটাকিং আমাদের খেলতেই হবে। আর যেহেতু এত অপশনস আছে, আমার মনে হয় বিষ্ণুকে এখন টাইম এসে গেছে, যেহেতু ও বলটা সুন্দর করতে পারে এবং প্লেয়ার এলিমিনেট করতে পারে ক্ষমতা রাখে, তো কোথাও না কোথাও বিষ্ণুর মতন প্লেয়ারদের ইউজ করার, আমার মনে হয় বিষ্ণুর মতন প্লেয়ার যদি খেলে তাহলে সামনে যদি নান্দা খেলে, নান্দার কিন্তু কাজটা একটু কমে যাবে। এবং ও যদি গোলের কাছাকাছি থাকে, বক্সের কাছাকাছি থাকে এবং একটা যদি ওপেনিং পায়, নান্দা ইজ ভেরি ডেঞ্জারাস, যেটা আমরা শিলং লাজং ম্যাচেও দেখেছিলাম। মানে দৌড়ে 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 ওই নান্দা কুমারী গিয়ে গোলটা করে এসেছিল, যখন পুরো টিম কিছু করতে পারছে না। তো এই জায়গায় কিন্তু আমার নান্দার কে অপটিমাইজ করার জন্য, নান্দার বেস্ট খেলাটা বার করার জন্য বা নান্দাকে ডিফারেন্স মেকার করার জন্য পিছনে বিষ্ণু, মহেশ কে কিন্তু ভালো করে খেলতে হবে এবং ইউজ করতে হবে এদেরকে। অ্যাটাকিং অপশনস কিন্তু রাখতে হবে, আর সাথে মাদি তালালকে দরকার, শুরু থেকে দরকার, এবং ডিমিকে দরকার। তাহলে আর যদি আমরা আরেকটা প্লেয়ারের তোমার 4-3 আরেকটা প্লেয়ার ডিমির সাথে যদি একটা সাপোর্টিং স্ট্রাইকার রাখা হয়, ডেভিড বা জেসিনকে, আমার মনে হয় তাহলে সুবিধা হবে। আর আমার মনে হয় এরকম ভাবে যদি একটা 4-3-3 ফরমেশনে, যেহেতু আগের দিনও চেষ্টা করছিল একটা মাঝখানে, আমি জানি না ওরকম যদি করতে চায়, আমার মনে হয় একটু অফেন্সিভ মাইন্ড নিয়ে নামলে ওবি অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। টিমটাকে স্ট্র্যাটেজাইজ এরম ভাবে করতে হবে টিমের স্ট্রেংথ অনুযায়ী, ঠিক আছে? তো সেইভাবেই যদি খেলায়, আমার মনে হয় অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যাবে। আর ইস্ট বেঙ্গলের মধ্যে যা কোয়ালিটি আছে, আর টিমের বন্ডিংটা একটু আমার মনে হচ্ছে একটু বন্ড করতে হবে, টিমদের একে অপরকে একটু কমপ্লিমেন্ট করতে হবে, বুঝতে হবে যে এই প্লেয়ারটা প্রবলেমে পড়লে আমাকে সাপোর্ট করতে যেতে হবে, ওই টিমের বন্ডিং আর আন্ডারস্ট্যান্ডিংটা একটু বাড়াতে হবে। আশা করছি এই জিনিসগুলো কার্লোস কোয়াদ্রাত দেখছেন, এই জিনিসটা যদি হয়ে যায় অবধি, আমার মনে হয় যে অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। এবং এখনো বলছি, যদি সবকিছু ঠিক হয়ে যায় ছোট আস্তে আস্তে করে, ইস্ট বেঙ্গল ক্যান ডিফিট এনি টিম অন এনি গিভেন ডে। এবং কালকে কলকাতা লিগের ম্যাচ রয়েছে ইস্ট বেঙ্গলের, দুপুর 3টে থেকে ইস্ট বেঙ্গল গ্রাউন্ডে কালকে ম্যাচ রয়েছে ইস্ট বেঙ্গলের সুরুচি সংঘর সাথে ম্যাচ। কলকাতা লিগের টিমটা যথেষ্ট ভালো খেলছে, আমরা এখন চ্যাম্পিয়নশিপ ফাইট করছি। ডেফিনেটলি টপ অফ দ্য টেবিল এই মুহূর্তে ইস্ট বেঙ্গলই রয়েছে, 37 পয়েন্ট 13 ম্যাচে 37 পয়েন্ট খুব সম্ভবত। তো সেই জায়গায় ডেফিনেটলি কালকে কলকাতা লিগের একটা ইস্ট বেঙ্গলের ভাইটাল ম্যাচ, তবে সেদিকে তো আমাদের চোখ থাকবেই। এবং এই যে ছেলেগুলোকে নিয়ে বারবার কথা হচ্ছে, আমান, বিষ্ণু, জেসিন, আমার মনে হয় এইবার সময় এসছে, কারণ মানে সোকল যারা স্টার প্লেয়ার বা যাদের মার্কেট ভ্যালু অনেকটাই বেশি, তারা কিন্তু ইস্ট বেঙ্গলকে সেই কাঙ্ক্ষিত জয় বা কাঙ্ক্ষিত রেজাল্টটা কিন্তু এনে দিতে পারছে না। এবং এইটা নিয়ে অনক কি বলবে, কালকে কলকাতা লিগের ম্যাচও রয়েছে, এবং এই ছেলেগুলোকে কিভাবে ইউজ করবে, যেটা পূজনও বললো, আমারও কিন্তু খানিকটা এরকম মনে হয়েছে যে কার্লোস কোয়াদ্রাত ডেফিনেটলি সব টিমই তাই করে থাকে, যে ফুল 90 মিনিটস তো থ্রটেল দিয়ে দেওয়াটা সম্ভব হয় না সব ক্ষেত্রে। বাট কার্লোস কোয়াদ্রাত কিন্তু ওই একটা মেন্টালিটি কার্লোস কোয়াদ্রাতের মধ্যে আমি বারবার দেখতে পাচ্ছি, যে 70 মিনিট একটা ডিফেন্সিভ মেন্টালিটি এবং 15-20 মিনিটের একটা ঝড়ের মতো অ্যাটাক খেলে গোল তুলে ম্যাচ বার করবো। তো এটা সব ক্ষেত্রে সব ম্যাচে এটা পসিবল হয় না। তো সেই জায়গাতেই কি বলবো, কালকে ম্যাচ রয়েছে এবং এই ছেলেগুলোকে কতটা ইউজ করলে আগামী দিনে ইস্ট বেঙ্গলের টিমের জন্য ভালো হবে, কি মনে হচ্ছে? দেখো, আমি 7-8টা কুইক বুলেটস বলবো, ঠিক আছে? প্রথমে 3টে পয়েন্ট 4টে পয়েন্ট বলি যে কি করলে টিম ভালো খেলবে, ঠিক আছে? সবাই বলছে এবং আমরা এটা মানে নতুন কিছু না, মানে সবাই যেটা বলছে সেটাকেই মোটামুটি সামারি করছি। এক হচ্ছে গিয়ে মানে এত লো ব্লক লো লাইন খেলা যাবে না ডিফেন্সের, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে গিয়ে আমাদেরকে শুরু থেকে অ্যাটাকিং খেলতে হবে, কারণ দ্যাট ইজ আওয়ার স্ট্রেংথ। থার্ড হচ্ছে গিয়ে একটা স্টেবল ফরমেশন। ফোর্থ হচ্ছে গিয়ে একটা, আর প্রতিটা স্টেবল ফরমেশনে প্লেয়ারদের একটা স্টেবিলিটি, যে মানে একই পজিশনে একটা প্লেয়ার অনেকদিন ধরে খেলবে। এবার এই 4টে সলিউশন আমরা সবাই জানি। এর সাথে সাথে আমি 4টে তোমায় পয়েন্ট বলছি। ধরো, ভালো প্লেয়াররা বা স্পিডি প্লেয়াররা লাস্ট 20 মিনিট নামবে, শুরুতে নামবে তারাই যারা ট্র্যাডিশনালি মানে নামে মানে বড় প্লেয়ার।
এইটা কোথায় হয় জানো তো, পাড়ার খেলায় দেখবে যে বেস্ট প্রথমে বাজে ব্যাটসম্যানদের নামিয়ে দেয়, আউট হয়ে যায়, তারপরে ভালো ব্যাটসম্যানরা নামবে খেলতে। এইটা প্রফেশনালি হয় কিনা আমার বলে মনে হয় না। সেকেন্ড, এই যে 4টে পয়েন্ট, এটা আমরা লাস্ট পুরো সিজনটা ডিসকাস করেছি, এই সিজনেও 3-5টা ম্যাচ হয়ে যাওয়ার পরে আমরা ডিসকাস করছি, ঠিক আছে। থার্ড হচ্ছে গিয়ে আমরা যে কটা ম্যাচ দেখেছি তার মধ্যে হয়তো আমরা হাতে গুনে 3-4টে ম্যাচ বলতে পারবো যেখানে আমরা রিয়েলি হাই প্রেসিং অ্যাগ্রেসিভ ফুটবল খেলেছি, ঠিক আছে, নট ফিজিক্যাল। আগের দিন তো মারপিট ফুটবল না, অ্যাগ্রেসিভ আর ফিজিক্যাল ফুটবল তফাৎ আছে। এবং ফাইনাল পয়েন্ট হচ্ছে গিয়ে যে এই যে কনস্ট্যান্ট ডিসকাশনটা যে আমরা করছি, আমরা তো বোধহয় মানে একদম লেম্যান মানে এই ফুটবল মানে কোচিং বা এই জায়গায়। এবার যে কোচিং করাচ্ছে বা কোচিং এ যারা আছে বা ম্যানেজমেন্টে যারা আছে তারা তো আমাদের থেকে অ্যাটলিস্ট 10-20-25-30-50 গুণ বেশি জানে। তা আমার বক্তব্য হচ্ছে কি, 1 বছর মানে আর 5টা ম্যাচ তারপরে এই সিজনে, এতদিনে এটা যে ইমপ্লিমেন্ট হলো না, সেখান থেকে আমি জানি না মানে সলিউশন গুলো জেনেও আমি এটা সাহস করে বলতে পারছি না যে সলিউশন গুলো আর কবে ইমপ্লিমেন্টেড হবে। এবার সেটার উত্তরটা হবে কি হবে না আমার মনে হয় এবার সবাই মোটামুটি এই কটা পয়েন্ট শুনলেই বুঝতে পারবে যে কি বলতে চাইছি। এর আগে আর কিছু বলার নেই। তবে হ্যাঁ, আমাদের প্লেয়াররা যা আছে, বারবার মানে এই কথাটা তো বোধহয় 1000 বার বলেছি, তাই নতুন করে কিছু বলার নেই। উই হ্যাভ প্লেয়ার ফর এভরি পজিশন। সবাই 100% না হলেও আমাদের কোনো পজিশনে এরম প্লেয়ার নেই যে হুইচ ইজ বিলো, মানে আমি যদি ধরে নিই আজকে মানে ডিমিয়ান টাকোস 10-এ নয়, তাহলে আমি আমানসিকে সায়নকেও 10-এ 7-এর কমে রেটিং দিতে পারবো না। সুতরাং অল আওয়ার প্লেয়ার্স রেঞ্জ ইন দিস, আই মিন আর ইন দিস রেঞ্জ 7 to 9। তো সেখানে আমাদের অ্যাকচুয়ালি খারাপ খেলার কোনো জায়গা পাচ্ছি না আমি দেখতে প্লেয়ারদের জন্য। মানে আজকের দিনে যদি একটা প্লেয়ার খারাপ খেলে তার ইমিডিয়েটলি 3টে রিপ্লেসমেন্ট আমাদের কাছে আছে। ইনফ্যাক্ট সাইড ব্যাকেও আমরা জানি রাকিবের জায়গায় আমরা আরো 2-3 জন প্লেয়ারকে খেলাতে পারি, কিন্তু আমরা খেলাচ্ছি কি, আমরা খেলাবো কি, সেটাই কোয়েশ্চেন। এবার সেটার উত্তরটা আমরা সবাই জানি কিন্তু কেউ বলছি না, কারণ আমরা চাই যে আমরা ভুল প্রমাণিত হই, আমরা ভেতর থেকে চাই আমরা ভুল প্রমাণিত হই। এবং আমি সত্যি এটা বলেই শেষ করছি আমার কথাটা, যে আমি চাই যেন আমি ভেতরে যে আমাদের আশঙ্কাটা আছে সেই আশঙ্কাটা ভুল প্রমাণিত হোক, নেক্সট ম্যাচ থেকেই হোক, যেভাবে হোক। আমার জানার দরকার নেই, আমরা সবাই জানি কিভাবে হবে, কিন্তু সেটা আমাদের জানাতে কিছু এসে যাবে না। যার জানার কথা, যার ইমপ্লিমেন্ট করার কথা, সেই যেন করে, ব্যাস এইটুকুই বলা। অভিষেক, এই 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 সিচুয়েশন থেকে সামনের দিকে কি দেখছো? মানে মানে প্রথম তিন প্রধানের ম্যাচ আমরা দেখলাম, কারুরই মনের মতো রেজাল্ট হয়নি। মোহনবাগান ড্র করেছে এবং বাকি দুজন হেরে গেছে, একজন অ্যাওয়ে ম্যাচ এবং মোহামেডান হোম ম্যাচ। তো সেই জায়গা থেকে কিভাবে দেখছো? একটা কোয়েশ্চেন আছে প্লিজ অভিষেক, প্রসিড করার আগে হ্যাঁ, বলছি, এনি চান্সেস কি নেক্সট ম্যাচে ইন্ডিয়ান একটা ডিফেন্ডার খেলতে পারে? চান্সেস তো আছেই, চান্সেস তো ঠিক আছে, আছেই, সেটা কালকে আমরা বুঝতে পারবো, সেটা Talk to কালকে me, আমরা বুঝতে অভিষেক, পারবো। বলো বলো। আমার মনে হচ্ছে সেটাই হবে। শোনো, বলো অভিষেক, বলো। বলে তো দিয়েছি কথাগুলো, আর নতুন করে বলো সেইভাবে নেক্সট কিছু নেক্সট বলার নেক্সট নেই। নেক্সট নেক্সট ম্যাচ বলো। কেরালা, সামনে কেরালা, ওটা দিয়ে আমরা আজকে লাইভটাকে সামড আপ করবো। যারা যারা দেখছো, আমরা অনেকক্ষণ লাইভ রয়েছি, তো যারা যারা এখন অব্দি লাইক করেনি, ডু লাইক দ্য স্ট্রিম অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বলো অভিষেক। দেখো, আমার যেটা মনে হয়েছে পরের ম্যাচ কেরালা, দেয়ার উড বি ভেরি, মানে কি বলো, মার্জিন অফ এরার উড বি ভেরি লেস। ঠিক আছে, যত আমরা কম মার্জিন অফ এরার রাখবো তত আমাদের জন্য টিমটা ভালো খেলবে। এক, যত মার্জিন অফ এরার বাড়াবো তত টিমটা বাজে খেলবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার যেটা মনে হয়েছে, আমাদের থেকে কোচ বেশি জানে যে কিভাবে টিমটার ভালো করা যায়, কিভাবে টিমটাকে আরো ফর্মে আনা যায়। এবং একটাই জায়গা আমি শুধু বুঝি, সেটা হচ্ছে আমাদের জিততে হবে। এবার কিভাবে জিততে হবে সেটা কোচ জানে। কোচ ইজ দ্য বেস্ট, ইউনো, বেস্ট পিপল টু, আই মিন দ্য বেস্ট অপশন টু জাজ দেয়ার প্লেয়ার্স। কারণ ওনার এতেই তো প্লেয়ারগুলোকে আনা হয়েছে। তো এর বাইরে আর কিছু বলার নেই। দেখা যাক কেরালার সঙ্গে ম্যাচটা কিরকম খেলে। ইটস আ ডু অর ডাই ম্যাচ ফর আস। আমার একটা পয়েন্ট আছে এখানে, দেখো লো ব্লক ডিফেন্স নিয়ে একটা দারুণ পয়েন্ট বলেছে আনুক। এবং আমার কি মনে হয় জানো তো, আমাদের এই সিজনে যতদিন আনওয়ার সেট না হচ্ছে, লো ব্লক ডিফেন্স ছাড়া অপশন খুব একটা নেই। কারণ মিড ব্লক বা যদি আমরা একটু উপরের দিকে হাইলাইন ডিফেন্স খেলতে যাই, ইউটসে কিন্তু ভালো খেলেছে, এবার ও কিন্তু স্লো। তখন কিন্তু একটুখানি যারা একটু পেসি অ্যাটাক করতে পারে না, তখন কিন্তু আমাদের অসুবিধা হবে। তখন দেখবো ডিফেন্ডার পজিশনে নেই, 1:1 গোল মানে অপোনেন্ট করে দেওয়ার একটা সিচুয়েশন আসতে পারে। তো সেইখানে আমাদের কিন্তু এটা কিন্তু একটা চিন্তার বিষয় সেই অর্থে।
তো যত তাড়াতাড়ি আমার মনে হয় যে এই জিনিসটা কার্লোস কথা আমি খুব একটা আশা করছি না যে লো ব্লক ডিফেন্স ছাড়া, কারণ যে ধরনের টিম আমাদের হয়েছে লো ব্লক ডিফেন্স ছাড়া খুব একটা অপশন তো আপাতত দেখছি না। মিড ব্লক খেলতে পারে, তবে বুঝুন শুধু ব্যাপারটা হচ্ছে কি দেখো এই প্লেয়ার গুলো আমাদের যা আছে অনেক টিমে আছে হয়তো আমাদের মতো প্লেয়ার নেই, তারাও কিন্তু লো ব্লক খেলছে না। ব্যাপারটা হচ্ছে কি ওটা যেহেতু খেলে খেলে এখন প্লেয়ার গুলো ওই সিস্টেমে এতটা ইউজ টু হয়ে গেছে না, মানে এখন তুরন্ত ট্রানজিট করাটা খুবই মুশকিল। কিন্তু আলটিমেটলি ওইটাই কিন্তু হয়ে দাঁড়াচ্ছে, কারণ when you are snatching the ball in front of your own penalty box, then you are covering the entire field distance to make the attack happen. সুতরাং তুমি যত আগে বলটা কাটতে পারবে না তত তোমাকে ডিস্টেন্সটাও কম ট্রাভেল করতে হচ্ছে অ্যাটাকে। তো এইটা মানে কিভাবে আসবে আমি জানি না, কিন্তু এটা না আসলে কিন্তু আমাদের গোল করার মানে প্রবাবিলিটিটাও বুঝতে পারছো তো কমে যাচ্ছে বারবার, কারণ আমাদের অপোনেন্টের গোলের থেকে ডিস্টেন্সটা প্রতিবার অনেকটা থাকছে, আমরা নিজেদের পেনাল্টি বক্সের সামনে বল দিচ্ছি। সেটাই আমার মানে কনসার্ন। মনে করে দেখো সবসময় যে কার্লোস যবে থেকে এসেছেন এই জিনিসটা হচ্ছে। এক্স্যাক্টলি আমাকে ওটাই বলে যে 4-3-3 ফরমেশনটা ডিফেন্সিভ হচ্ছে কি করে কার্লোস কুয়াদ্রা। ডেফিনেটলি একদিন 4-3-3 ফরমেশনে ইস্ট বেঙ্গল নেমেছিল, তো তারপরে এইটা নিয়ে কি বক্তব্য? সুমন ব্যানার্জি বলছে এখানে 4-3-3 ফরমেশন। তোমাদের দু একটা প্রশ্ন নিয়ে নেবো, লাইভের একদম আমরা এন্ডে চলে এসেছি, বলো। 4-3-3 অ্যাটাকিং প্রতিবার দেখায় কিন্তু খেলার সময় ওটা 4-2-3-1 খেলে। এই সরি বুঝুন, বলো। 4-3-3 ডিফেন্সিভ হচ্ছে কারণ 3 মাঝখানের যে 3টা সেখানে 3টে ডিফেন্সিভ মিডফিল্ডার নেমেছে, তো সেইভাবেই ডিফেন্সিভ হয়ে যাচ্ছে ব্যাপারটা। মানে ওদের মধ্যে ক্রিয়েটিভিটি নেই, তো কোনো ক্রিয়েশনের জায়গাই হচ্ছে না। আর 3 এর মধ্যে আরেকজন যে 3 মাহেশ, তাকেও তুমি মানে নিচেই নামিয়ে দিচ্ছ টেকনিক্যালি আলটিমেটলি। তো সেই অর্থে আর নন্দা কুমার একটা রাইট নিচে, হ্যাঁ, তো ওই জায়গায় আর একটা ডিস্টর্টেড ফরমেশনে চলে যাচ্ছে তারপরে, তো ওখানেই প্রবলেমটা হয়ে যাচ্ছে যে 4-3-3 অ্যাটাকিং তখনই হবে যখন মাদি তালালকে নামাতে হবে এবং মাদি তালালের সাথে বিষ্ণুর মতন প্লেয়ার দরকার, তখন গিয়ে আমার মনে হয় যে অ্যাটাকটা হবে ভালো মতন। আচ্ছা, আরেকটা জিনিস বলি, তুই যে বললি একটা কথা একটু ডিফার করবো, তুই যে বললি যে হেক্টর ইউথসের কথাটা, হেক্টর ইউথসে আগের দিন যদি মনে করে দেখিস একটা জায়গায় ও কিন্তু 3 জনকে কাটিয়ে উইথ স্পিড বলটা নিয়ে খুব সুন্দর এগিয়ে গেছিল, কিন্তু সামনে কেউ নেই ওকে সাপোর্ট করার জন্য, ও লাস্টে বাধ্য হয়ে লেফট সাইডে হিজাজি না তখন আমাদের আমান ছিল, আমানকে বলটা পাস করলো, সেইখান থেকে লেফট চ্যানেল বিষ্ণু তখন লেফট উইং এ চলে গেল, উইং বরাবর অ্যাটাকটা হচ্ছিল। হেক্টর ইউথসে এমন একটা আমার পয়েন্টটা কি বলতো বরচাস, দা পয়েন্টটা ছিল ধরো আমরা যদি হাইল্যান্ড ডিফেন্স খেলতে যাই তখন হেক্টর আমাদের যেরকম অপোনেন্ট আছে নোয়াসা, এবার ডিফেন্সে যদি বিট হয়ে যায় হেক্টর, কারণ যেহেতু স্লো রিকভার করতে পারবে না ওই স্পিডে রিকভার করতে পারবে না, কারণ হেক্টর ইউথসে একটু স্লো ডিফেন্ডার, যেটা কোনো প্রবলেম নেই, মানে এতে কিছু ক্ষতি না, হতেই পারে এর মধ্যে। মানে হেক্টর ইউথসের ব্লকিংটা কিন্তু খুব ভালো, যাই বল হেক্টর ইউথসের ব্লকিং খুব ভালো খেলেছে আগের দিন, অসাধারণ খেলেছে। 3-4টে ব্লক করলো, ছেত্রীকেও দেখলাম একটা, দেখ 1 নম্বর হচ্ছে হাইটটা মারাত্মক, বিভৎস লম্বা, সামনে দেখলাম তো বিভৎস লম্বা হেক্টর ইউথসের, বিভৎস, মিনিমাম 6'6'6'7 হাইট হবে, ঠিক আছে, বিভৎস লম্বা হেক্টর ইউথসের। তো ও যেইভাবে আগের দিন ব্লক করছিল না, তো একটা জায়গা আমার যেটা মনে হয় যে ওই আর কি, মানে তোর কথাটা কিছুটা ঠিক যে দুটো ফরেন সেন্টার ব্যাকে যেতেই হবে কারণ আমাদের অপশন নেই, বাট আমার এখানে আরেকটা প্রশ্ন আছে, ওয়াই নট হীরা মন্ডল? একটা ছেলে যে এত ভালো খেলছে, যে এত ভালো একটা প্রসপেক্ট দেখাচ্ছে, আমরা হীরা মন্ডলকে ইনক্লুড করছি না টিমে, ওয়াই নট হিম? এইখানে একটা কোয়েশ্চেন আমার বারবার রয়ে যাচ্ছে। আর হীরা মন্ডল ইজ আইএসএল প্রুভেন না, এরম নয় যে হীরা মন্ডল আইএসএল প্রুভেন নয়। ক্ষমতা রাখে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে, ওর যা ফর্ম আছে আর যা ওর মানে খেলার যা মানে মোটামুটি হাঙ্গারটা তৈরি হচ্ছে, ও নোয়াসা 2কে ঠেকানোর ক্ষমতা রাখে ডিফেন্সিভলি। মনোতোষ চাকদারকে নিয়েও তো খেলাচ্ছে না, ওকে তো স্কোয়াডে রেখেও খেলাচ্ছে না, হয়তো আরো বড় প্ল্যান আছে। এখানে একজন প্রশ্ন করছে, বিতান ঘোষ লিখছে গিলের জায়গাতে দেবজিৎ, এটা নিয়ে তোমাদের কি বক্তব্য? দেখো হতে পারে, এটা খুব একটা, আমার মনে হয় এটা প্রভসুকান গিল ইজ নট দ্য প্রবলেম ইস্ট বেঙ্গলের। আমারও মনে হয় এটা মোস্ট ইনসিগনিফিকেন্ট, মানে আমার মতে এটা মোস্ট ইনসিগনিফিকেন্ট। না, আগের ম্যাচে কেন বলছি, ওর মনে হয় প্রশ্নটা করার একটা কারণ আছে। আগের ম্যাচে গিল কিন্তু একটা প্রায় ব্লান্ডার করে ফেলেছিল, ওই হেড দিয়ে বলটাকে হালকা করে ম্যাচে ব্লান্ডার করেছে,
বাট মেন না আগের ম্যাচেও একটা হেড দিয়ে বলটাকে তোমার ওই মাঝখানের ম্যানের পায়ে ফেলতে চেয়েছে, ওদের অপোনেন্টের পায়ে বল লেগে গেছে। একদম একদম, এখানে নিচে আমাদের সার্থককে ছেড়ে দিল, ডিফেন্স আরো কমজোর হয়ে গেছে। এটা বুঝতে পারি, এটা ট্রোলিং এর পার্ট। এনিওয়ে মোটামুটি আমরা সব কিছু নিয়ে আজকে আলোচনা করে ফেলেছি আমাদের লাইভে। আগামীতে আরো কঠিন কঠিন ম্যাচ রয়েছে এবং তিন প্রধান তাদের আইএসএল জার্নি তাদের সাপোর্টারদের মনের মতো হয়নি, ডেফিনেটলি হয়নি। ইস্ট বেঙ্গল অ্যাওয়ে ম্যাচ হারলো, মোহামেডান হোম ম্যাচ হারলো এবং মোহনবাগান 2 গোলে লিড করে 2 গোল খেলো, শেষ 4 ম্যাচে 9 গোল খেলো। তো এই মুহূর্তে স্টার্ট কারোরই ভালো হয়নি। মোহনবাগানের কালকে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রথম ম্যাচ কালকে রাফসানের সাথে ম্যাচ, রাফসান ক্লাবের সাথে ম্যাচ রয়েছে, সেই ম্যাচের দিকে আমাদের সকলের চোখ থাকবে। এবং ডেফিনেটলি কালকে মোহনবাগান যেহেতু ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে, চাইবো মোহনবাগান ভালো কিছু করুক। তবে মোহনবাগান ডিফেন্স নিয়ে কিন্তু আমরা সকলেই চিন্তিত, ঠিক আছে। এটা একমাত্র উৎসাহিত হওয়ার মতো জায়গা হতো ডার্বি হলে আমি খুশি হতাম সেই ক্ষেত্রে, মোহনবাগানের ডিফেন্সটা নিয়ে, সত্যি বলছি। বাট তাছাড়া যদি বাকি অন্য ম্যাচের কথা বলি, ডেফিনেটলি মোহনবাগানের ডিফেন্সটা এখন খুব একটা ভালো জায়গাতে নেই, স্ট্রং জায়গাতে নেই। তো সেই জায়গায় মোহনবাগান কালকে ম্যাচ ইম্পর্টেন্ট ম্যাচ। এবং আগামীতে এই ইস্ট বেঙ্গল টিম নিয়ে আমরা মোটামুটি আলোচনা করলাম। কার্লোস কুয়াদ্রাদের উপরে অনেকেরই অনেক বক্তব্য, সবাই সবার মতো বক্তব্য বললো। আমি এটা ইন্ডিভিজুয়ালি বলবো, আমি এখনো কার্লোস কুয়াদ্রাদের উপরে ভরসা রাখছি, কারণ ভরসা রাখা ছাড়া কোনো উপায় নেই, দ্বিতীয় উপায় নেই। কারণ আমি চাইও না যে কার্লোস কুয়াদ্রা স্যাক হয়ে যাক বা ওনাকে স্যাক করুক বা উনি ছেড়ে দিন, তাহলে ইস্ট বেঙ্গলকে আরো অনেকগুলো ম্যাচে খারাপ রেজাল্ট করতে হবে, যেটা আমি কোনোভাবেই চাই না। এবং আমি এখনো বিশ্বাস করি, কারণ দেখো প্রথম ম্যাচ তো রেজাল্ট হয়েছে, ডেফিনেটলি ব্লাস্টার্সও হেরেছে, ব্লাস্টার্সও পাঞ্জাবের কাছে হেরেছে। তবে আমার মনে হয় ব্লাস্টার্সও একটা খুব ভালো টিম, উড়িষ্যাও একটা খুব ভালো টিম। উড়িষ্যা যেভাবে 3-2-তে হেরেছে চেন্নাইয়ের কাছে, এবং ইস্ট বেঙ্গলও একটা ভালো টিম। তো আমার মনে হয় এই টিমগুলো পরবর্তীকালে কামব্যাক করবে ইন্ডিয়ান সুপার লিগ। যেরকম আমি এর আগেও তোমাদের বলেছি, এখানে যারা লাইভে রয়েছে বা তোমরা যারা যারা দেখছো, তোমরাও অনেকেই এগ্রি করবে। এবারে কিন্তু টিমগুলো ওই বলে না কথাতে, বাংলা কথা 19-20, প্রতিটা টিমই খুব মানে তাদের মধ্যে ডিফারেন্সটা খুবই কম প্রতিটা টিমের মধ্যে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একটা দারুণ ইন্ডিয়ান সুপার লিগের মরশুম শুরু হয়ে গেছে। এবং ইস্ট বেঙ্গলের আগামী ম্যাচ, নেক্সট ম্যাচ ইস্ট বেঙ্গলের ব্লাস্টার্স 22 তারিখ, ইট উইল বি ওয়ান অফ দ্য মানে টাফেস্ট ম্যাচ। আমার মনে হয় এই ম্যাচগুলো একটু যদি মিড অফ দ্য সিজন পড়তো ইস্ট বেঙ্গলের জন্য বেটার হতো। এনিওয়ে এরকম কোনো অজুহাত আমি দিতে চাই না, অবশ্যই সবাইকে সবার সাথে খেলতে হবে সেই ক্ষেত্রে। এবং আমি চেয়েছিলাম যে প্রথম দুটো ম্যাচ থেকে অ্যাটলিস্ট যদি 4 পয়েন্ট আসে ভালো হয় ইস্ট বেঙ্গলের জন্য। এই মুহূর্তে বলবো, যেহেতু প্রথম ম্যাচ ছেড়ে গেছে, পরের ম্যাচটা যদি জিততে পারে অর অ্যাটলিস্ট ড্র, মানে হার মানে হচ্ছে তো ভাই, মানে যদি কোনোভাবে ইস্ট বেঙ্গল 22 তারিখ হারে, তাহলে অনেকগুলো কথা বলবো যেগুলো এখনো অব্দি বলিনি, সেটা কোচ হোক, অনেক প্লেয়ারকে নিয়ে দেখছি অনেক প্লেয়ারের কমিটমেন্টেরও কিছু কথাবার্তা রয়েছে, ডেফিনেটলি ফিটনেসের ইস্যু রয়েছে। এবং আশা করবো যে ইস্ট বেঙ্গল যিনি ফিটনেস ট্রেনার রয়েছেন উনি ভালো কাজ করেন। কারণ ডিএমান ট্যাকসকে আমার কোনোভাবেই ফিট মনে হচ্ছে না, কোনোভাবেই আমার ডিএমান ট্যাকসকে 90 মিনিটসের জন্য ফিট মনে হচ্ছে না। এবং অল ওভার যে টিমটা রয়েছে, টিমের মধ্যে একটা সেই চার্জ আপ, যে চ্যাম্পিয়নশিপ মেন্টালিটি, সেটাকে আনতে হবে। নিশ্চয়ই কোচ সেগুলোর জন্য কাজ করবেন এবং সমগ্র ইস্ট বেঙ্গল সমর্থকরা সেদিকে তাকিয়ে রয়েছে। এবারে যথেষ্ট ভালো টিম হয়েছে। ম্যানেজমেন্টের দিকে যে টাকা দেয় না, টাকা খরচা করে না, এটা আমরা ট্রান্সফার উইন্ডো যখন ওপেন ছিল আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি যে ম্যানেজমেন্ট মানে হিউজলি ইনভেস্ট করেছে এবং যথেষ্ট বেশ আনএক্সপেক্টেড কিছু কাজ করে দেখিয়েছে। কারণ আমরা কখনোই আশা করিনি যে আনোয়ার আলী এবং জিকসান সিং একসাথে খেলবে ইস্ট বেঙ্গল, এটা তো আমি আশা করিনি ট্রান্সফার উইন্ডোতে, সেটা তো হতে চলেছে। আনোয়ার খেলবে, হয়তো আশা করছি কালকেই সেই আনোয়ারের দিকে ভার্ডিক্ট বেরোবে এবং সেই দিকে আমাদের সকলের চোখ থাকবে। কালকে কিন্তু আনোয়ারের ইস্যুতে নতুন কিছু হওয়ার চান্সেস রয়েছে এবং আশা করবো আনোয়ার আলী মাঠে নামতে পারবে, খেলতে পারবে। এবং যে শাস্তিগুলো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা প্লেয়ার স্ট্যাটাস কমিটির মাধ্যমে দেওয়া হয়েছিল আনোয়ার আলী, ইস্ট বেঙ্গল ক্লাব, দিল্লি এফসি, সেগুলো কিছুটা হলে কমবে, এটা আমি আশা করছি। এবং এই বলেই আজকের মতো লাইভটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সবাইকে জয় ইস্ট বেঙ্গল। অবশ্যই অ্যাজ এ ইস্ট বেঙ্গল সাপোর্টার আমরা প্রত্যেকেই চাই ইস্ট বেঙ্গল ভালো খেলুক এবং বাংলার 3টে ক্লাবই ভালো খেলুক, আমি ইন্ডিভিজুয়ালি তাই চাই, বাট সেটা এখন অব্দি হয়নি। এবং মোহনবাগান ডিফেন্স নিয়ে অনেক চিন্তা ভাবনা মোহনবাগানীদের রয়েছে, তারা আমাকে জিজ্ঞেস করছিল। আমি এটুকুই বলবো, কালকের ম্যাচটা যতই মোহনবাগানের হোম ম্যাচ হোক, মোহনবাগান অ্যাটলিস্ট যদি কালকের ম্যাচটা ড্র রাখতে পারে, ঠিক আছে, তো মোহনবাগানের ক্ষেত্রে ভালো হবে। কারণ শেষ আমি যদি 3-4টে ম্যাচ দেখি, 4টে ম্যাচ বলবো, কারণ কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল অ্যান্ড আইএসএল এর প্রথম ম্যাচ মোহনবাগান কিন্তু 90 মিনিটসে ম্যাচ জিততে পারেনি। তো সেই ক্ষেত্রে কিন্তু মোহনবাগানের যেই গোল খাওয়ার যে টেন্ডেন্সিটা, 4 ম্যাচে 9 গোল করে 9 গোল খেয়েছে, তো সেটা একটা মোহনবাগানকে ভোগাবে। সেটা নিয়ে আলাদা করে হয়তো, যাতে না ভোগায় সেটাই ভালো হয় আর কি। তো সেই ক্ষেত্রে এটা নিয়ে আলাদা করে হয়তো আমার চ্যানেলে ভিডিও আসবে, ডেফিনেটলি আসবে। তো দেখতে থাকো বেঙ্গলি স্পোর্টস ব্লগকে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার জন্য। আজকের মতো এইখানে লাইভটা শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। আজকের মতো সবাইকে গুড নাইট। এবং ইন্টারেস্টিং হচ্ছে আমরা প্রত্যেকেই দুজনে এই মুহূর্তে ইংল্যান্ডে
অনব এই মুহূর্তে নেদারল্যান্ডে, অভিষেক এই মুহূর্তে পুনেতে, আমি এই মুহূর্তে কলকাতায়, এবং সৌনক এই মুহূর্তে হচ্ছে কোথায় জানো, সোদপুর, তাই তো? সোদপুর। তো বিভিন্ন জায়গা থেকে আমরা আশা নিয়ে বসে রয়েছি আগামী ম্যাচে, এবং আগামী দিনে আমাদের আরো ডিসকাশন হবে কেরালা ম্যাচ নিয়ে। তো ডেফিনেটলি আমরা একটা প্রিভিউ করব, এবং সেটা আশা করছি নেক্সট 2-3 দিনের মধ্যে সেই প্রিভিউটা চলে আসবে। একটা লাইভ প্রিভিউ আমরা করবো, যেরকম ডিটেল করে থাকি, ডিসকাশন করে থাকি আমাদের চ্যানেলে, এবং সবাই করবে ডেফিনেটলি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। বলো, আমরা কেরালা কি বলছো? কাউকে আনতে পারি, কেরালা থেকেও হ্যাঁ, কাউকে কেরালা আনতে থেকেও পারি। হয়তো কাউকে আনতে পারি। এনিওয়ে সেটা দেখা যাবে কি হয়। তো এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ সবাইকে, গুড নাইট। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো, এন্ড ডু সাবস্ক্রাইব বেঙ্গলি স্পোর্টস ব্লগ। একদম।